শুভ সন্ধ্যা। বিস্তার চিটাগাং আর্টস কমপ্লেক্সের সহযোগী প্রতিষ্ঠান বিস্তার সাহিত্য চক্র আয়োজিত সাপ্তাহিক আন্তর্জালিক সাহিত্যালাপের আসর পাণ্ডুলিপি করে আয়োজনের ৫০তম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের আজকের অতিথি বাংলাদেশের একজন অত্যন্ত শক্তিমান প্রথিতযশা সাহিত্যিক, যিনি মূলত কবি এবং প্রাবন্ধিক, মাহবুব সাদিক। যদিও স্বভাবে তিনি খানিকটা নিভৃতচারী এবং প্রচার বিমুখ বলে প্রচারের আলো ঠিক অতটা ঝলসায়নি তার উপরে, কিন্তু আমরা জানি তিনি তার স্বক্ষেত্রে একেবারে রাজার মতোই অবস্থান করেন। তো মাহবুব সাদিক জন্মেছিলেন 47 সালে টাঙ্গাইলে এবং তার উচ্চশিক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যে। সেখান থেকে স্নাতক এবং স্নাতকোত্তর সেরে তিনি 70 সাল থেকেই শিক্ষকতা, সরকারি কলেজে শিক্ষকতা দিয়ে জীবন শুরু করেন এবং কয়েক বছর আগে 2005 সালে তিনি টাঙ্গাইলেরই সাদেত কলেজ থেকে অধ্যক্ষ হিসেবে অবসর গ্রহণ করেন। এর মধ্যে অবশ্য তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই বুদ্ধদেব বসুর উপর গবেষণা করে তার পিএইচডিটিও অর্জন করেছিলেন। মাহবুব সাদিকের সাহিত্যিক হিসেবে বা গ্রন্থকার হিসেবে আত্মপ্রকাশ 1976 সালে একটি চমৎকার অত্যন্ত জনপ্রিয় বৃষ্টি রোমান্টিক কবিতার বই দিয়ে। তার নামটি হচ্ছে সন্ধ্যার স্বভাব। যেই স্বভাব খানিকটা তার মধ্যে রয়েছে বলে মনে হয়, নম্র, কোমল, মিতচারী। তো তারপর কিন্তু তিনি নিয়মিত কবিতা লিখে গেছেন এবং এই পর্যন্ত প্রায় গোটা 20 কাব্যগ্রন্থ তার বেরিয়েছে, শ্রেষ্ঠ কবিতা, কাব্য সমগ্র ইত্যাদি মিলিয়ে। আর কবিতার পাশাপাশি তার যে পেশা অধ্যাপনা, সেই সূত্রে নানাবিধ প্রবন্ধ রচনা করেছেন, যেগুলো গ্রন্থভুক্ত হয়েছে। মূলত কবিতা নিয়েই তিনি লিখেছেন এবং বিশেষ করে বুদ্ধদেব বসু এবং জীবনানন্দ ছিল তার আগ্রহের বিষয়। প্রবন্ধের গ্রন্থ সংখ্যাও প্রায় গোটা 10। তার আরেকটি বড় পরিচয় এবং আমার বিবেচনায় সেটিও বেশ গুরুত্বপূর্ণ পরিচয়, কারণ তিনি একজন একেবারে সক্রিয়, প্রায় সার্বক্ষণিক কিশোর সাহিত্যিকও বটে। শিশু সাহিত্যিক, শিশু কিশোরদের জন্য তিনি প্রচুর রচনা করেছেন, যেটা আমাদের সাহিত্যিকদের মধ্যে আমরা অতটা দেখি না, ইদানিং অতটা দেখা যায় না। তিনি কিশোরদের জন্য কবিতা লিখেছেন, ছোট গল্প লিখেছেন, উপন্যাস লিখেছেন, বিশ্ব শিশু সাহিত্য থেকে অনুবাদ করেছেন এবং তার প্রায় গোটা 25 কিশোর সাহিত্যের গ্রন্থ রয়েছে। এর বাইরে তিনি কিছু ছোট গল্প লিখেছেন, গোটা 2 ছোট গল্প গ্রন্থ এবং খান পাঁচেক উপন্যাসও রয়েছে। পাশাপাশি সম্পাদনা করেছেন তিনি এবং তার সম্পাদনা কাজের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আহসান হাবিবের শ্রেষ্ঠ কবিতা, ফরুক আহমেদের শ্রেষ্ঠ কবিতা, শিশু একাডেমি থেকে প্রকাশিত অভিধান ইত্যাদি। সব মিলিয়ে একজন সক্রিয় সার্বক্ষণিক সাহিত্যিক এবং তার গ্রন্থের সংখ্যা প্রায় 65টি গ্রন্থের সংখ্যা। এবং এর জন্য তিনি যথেষ্ট নন্দিত এবং পুরস্কৃত হয়েছেন। বাংলাদেশের প্রায় সবকটা গুরুত্বপূর্ণ সাহিত্য পুরস্কারই তিনি পেয়েছেন, যার মধ্যে অবশ্যই উল্লেখযোগ্য 2008 সালে কবিতার জন্য বাংলা একাডেমি থেকে পাওয়া বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার। এর বাইরে আমাদের উপমহাদেশে যে সাহিত্য সম্মেলনগুলো হয় নিয়মিত, ভারত, নেপাল, ভুটান, তিনি সেখানকার একজন নিয়মিত অতিথি। তার কবিতা ভারত থেকে অনুদিতও হয়েছে ইংরেজিতে। আর এর বাইরে যে সবচেয়ে বড় পরিচয় এবং তার কাছে আমার সবচেয়ে বড় শ্রদ্ধার আসন যে কারণে, সেটা হচ্ছে তিনি একজন মুক্তিযোদ্ধা। ছাত্র জীবনেই প্রগতিশীল আন্দোলনের সঙ্গে ছাত্র রাজনীতি যুক্ত ছিলেন। তাই 70-এ কলেজে অধ্যাপনাকালীন অবস্থানে যখন মুক্তিযুদ্ধের ডাক এলো, তিনি সেই ডাক আর অপেক্ষা করতে পারেননি। তিনি অস্ত্র হাতে পুরো 9 মাস 11 নম্বর সেক্টরে রণাঙ্গনে যুদ্ধ করেছেন আমাদের স্বাধীনতা সূর্যকে ছিনিয়ে আনার জন্য। তো চলুন আমরা এই বীর মুক্তিযোদ্ধা, এই অক্লান্ত নিবেদিত প্রাণ সাহিত্য সাধককে আমাদের আসরে আজকে আমরা আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাই। মাহবুব সাদিক ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই পরিসরে। ধন্যবাদ জনাব আলম খোরশেদ সাহেব। সাহিত্যের আসরের উপস্থাপক, পাণ্ডুলিপি করে আয়োজনের মাননীয় সঞ্চালক, তাকে এবং যারা শুনছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শুরু করছি।
আমি আপনাকে প্রথমেই জানতে চাইবো আপনার কাছ থেকে, এটি একেবারেই অপ্রাসঙ্গিক কিন্তু এই মুহূর্তের জন্য খুবই জরুরি। অর্থাৎ আমরা যে একটা বৈশ্বিক অতিমারির ভেতর দিয়ে যাচ্ছি, এই করোনা কালটি আপনার কিভাবে কাটছে? করোনা কালের সঙ্গে কিভাবে আপনি বোঝাপড়া করছেন? কি পড়ছেন, কি লিখছেন, কি ভাবছেন, এবং আপনার উপলব্ধির জায়গা থেকে যদি কিছুটা ভাগ আমাদেরকে দিতে পারেন। হ্যাঁ, করোনা কালটা খুব খারাপই কাটলো বলা যায়। তো সেটা খুবই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। এই কালটা শুরু থেকেই প্রায় নিজেকে গুটিয়ে নিতে হয়েছে। গুটিয়ে নিতে হচ্ছে বাইরের জীবন থেকে। বাইরে আমি মাঝে মধ্যে এখানে ওখানে লেকচার দিয়ে বেড়াই। কখনো, কখনো ওপেন ইউনিভার্সিটিতে, কখনো, কখনো ন্যাশনাল ইউনিভার্সিটিতে টিচারদের ট্রেনিং কোর্সে। আ কিছু, কিছু ক্ষেত্র আছে যে ক্ষেত্রে আ আমি আমাকেই ডাকা হয়, আমাকে ডাকে লোকজন। ফলে সেসব ব্যাপারটিও সরিয়ে একেবারে প্রায় অবরুদ্ধ জীবনযাপনই করেছি। তবে লিখেছি কিছু, বেশ কিছু কবিতা লিখেছি। আ গদ্য লিখতে পারতাম কিন্তু গদ্য লেখা প্রায় বছর ২ এক হলো ও ছেড়েছি। ছাড়বার মূল কারণটি মূলত আমাদের পত্র-পত্রিকাগুলো কখনো, কখনো খুব আ এমন সব বিষয় নিয়ে ওরা লিখতে বলে, আমার আ খুব পছন্দ হয় না। আমি সাধারণত লিটারেচারের বাইরে তেমন কিছু লেখার চেষ্টা করি না। যেটা আমার কাজে লাগবে না, যেটি আমার বয়ে যাবে না, সেই জাতের কোনো লেখা আমি সাধারণত লিখি না। ফলে আ গদ্য আর লিখব না বলে প্রায় প্রতিজ্ঞাই করেছি। কবিতাই লিখছি এবং সেটা এই করোনা কালে মূলত আমাকে কিঞ্চিৎ সজীব রেখেছে। আর করোনা নিয়েও কিছু কবিতা-টবিতা লিখেছি। তবে পড়েছি প্রচুর। এটা সত্য যে আমাকে এই করোনা কালে প্রচুর পড়েছি এবং সেই পড়া ঠিক আ পুরনোই বলা যায়, আবার নতুন করে আরকি। নতুন করে আবিষ্কারও বলা যায়। বিদেশি সাহিত্যই প্রধানত আ আপনি তো জানেন নিশ্চয়ই যে লেখালেখি করতে গেলে এইটাই, হ্যাঁ। একজন আর লেখককে হ্যাঁ, সমস্ত জীবনব্যাপী প্রস্তুতি রাখতে হয়। অর্থাৎ আপনি এই সময়টা বেশ ভালোই কাজে লাগিয়েছেন, এবং না, এর মোটামুটি মাধ্যম কিছু এর করার ছিল মাধ্যমে না আরকি। এই রীতিমতো যে হ্যাঁ, এই যে সন্ত্রাস, যেটা অদৃশ্য সন্ত্রাসকে আপনি মোকাবেলা করেছেন এক ধরনের উৎপাদনশীল খাতেই বলা চলে। যাই হ্যাঁ, হোক, এবার আমরা আমাদের মূল আলোচনায় প্রবেশ করব, এবং আচ্ছা। সেখানেও আমরা গোড়াতেই আমাদের আমন্ত্রিত অতিথির কাছ থেকে জেনে নিতে চাই এই সাহিত্য জগতে তার প্রবেশের পর্বটির কথা। আপনি কিভাবে এই জগতে পা রাখলেন, এবং এক পর্যায়ে এটাকেই জীবনের অন্যতম ব্রত হিসাবে গ্রহণ করলেন, সেই গল্পটা, সেই সূচনা পর্বের বয়ানটুকু আপনার মুখ থেকে শুনতে চাই। আচ্ছা, সেটাও তো খুব সংক্ষেপেই বলতে হবে আরকি। আ আমি বাবা-মার ১ম সন্তান। আর আমার প্রায় ৪ পুরুষ শিক্ষক। আমার দাদা শিক্ষক ছিলেন। আ বাবা শিক্ষক, মা শিক্ষক, আমি এবং আমার সন্তানরাও শিক্ষক। ওই অর্থে পড়াশোনার সঙ্গেই যুক্ত আমরা। আ খুব ছেলেবেলা থেকে মায়ের কণ্ঠে যেসব ছড়া শুনেছি, প্রচুর ছড়া মুখস্থ ছিল। যোগীন্দ্রনাথ থেকে শুরু করে সেই কালের লেখকরা প্রায় সবই আমার মায়ের কণ্ঠস্থ ছিল। আমার বাবার কবিতার সঙ্গে যুক্ত ছিলেন অনেকখানি। আ এইসব মিলিয়ে বাড়িতে প্রচুর বই পুস্তক ছিল এবং সেগুলোই নাড়াচাড়া করতে আমি মানে বইয়ের জগতে প্রবেশ করেছি এবং বইয়ের জগৎ আমাকে এমন আষ্টে-পৃষ্ঠে ছেলেবেলা থেকে ধরেছিল আ এবং সেটা আমার জন্যে অ প্রায় বলা যায় যে আমার জন্যেও কিছুটা আয়োজন আমার বাবা-মায়ের ছিল। মানে বই কিনতেন তারা এই কথা ভেবে যে তার ১ম সন্তানটি থেকে শুরু করে অন্যরাও সেগুলো পড়বে আরকি। আ সুতরাং সাহিত্যের মধ্য দিয়েই মূলত শিশু সাহিত্যের মধ্য দিয়ে বেড়ে উঠেছি। যেজন্য শিশু সাহিত্য আমি কখনোই ছাড়তে পারিনি। লেখালেখি শুরু করেছি মূলত ছড়া-টড়া দিয়ে আরকি। আর আ এই বাচ্চাদের লেখা দিয়ে। ফলে কচিকাঁচার আসরের বেদাত লিখেছি একটা সময় স্কুলে থাকতে।
এবং তারপরে যখন স্কুল পেরিয়ে কলেজে গেলাম, তখন আমার কলেজ লাইব্রেরি ছিল খুব ভালো। আপনি সাউথ কলেজের নাম নিশ্চয়ই জানেন, এবং এটি ইব্রাহিম খান সাহেবের প্রতিষ্ঠিত, তিনি প্রতিষ্ঠিত প্রিন্সিপাল ছিলেন আর কি। আমি ওই কলেজের ছাত্র, ওই কলেজের শিক্ষকও ছিলাম অনেকদিন, এবং ওই কলেজে অধ্যক্ষ হিসেবেই রিটায়ার করেছি। কিন্তু এর যে লাইব্রেরি, এটি ছিল অত্যন্ত সমৃদ্ধ, এবং সেই সমৃদ্ধ ইব্রাহিম খান সাহেব নিজে প্রচুর বই কিনে গেছেন। তারপরে তোফায়েল আহমেদ নামে আমাদের আরেকজন শিক্ষক ছিলেন। আমি যখন ছাত্র হিসেবে ওখানে ভর্তি হই, তখন তোফায়েল আহমেদ সাহেব প্রচুর সমৃদ্ধ করেছেন এই লাইব্রেরিটিকে। ফলে আমরা দেদার বই নিতাম, আমি বিশেষভাবে। আর আমার শিক্ষকদেরও দেখতাম দুই হাতে যতগুলো বই ধারণ করা যায়, সেই সব বই ধারণ করে তারা বারান্দা দিয়ে আসছেন, যাচ্ছেন, বাসায় যাচ্ছেন, বই নিয়ে ফেরত দিচ্ছেন, নিয়ে আসছেন। ফলে এইগুলো আমার চৈতন্যকে অনেকখানি আকৃষ্ট করেছিল আর কি, বোঝেন। তারপর সেই লিটারেচার ওই ওই সময় থেকেই ধরেছে। বড়দের লেখা শুরু করলাম মূলত যখন ইন্টারমিডিয়েটে ফার্স্ট ইয়ারে পড়ি, সেকেন্ড ইয়ারে পড়ি, তখন থেকে আর কি। তখন থেকেই কবিতা লিখি, এবং কবিতা দিয়েই শুরু করেছি। আর শিশু সাহিত্য থেকে নিজেকে কখনোই সরিয়ে নিইনি। যদিও মাঝখানে প্রথম দিকটায় আর কি বলা যায় যে 1960-62 থেকে শুরু করে 70-75 পর্যন্ত মূলত কবিতাই আমাকে আবিষ্ট করে রেখেছিল। তাহলে আমরা ধরে তারপর নিতে থেকে পারি, আবার হ্যাঁ, আমরা ধরে নিতে পারি যে মূলত পাঠের ভিতর দিয়ে, পাঠাভিজ্ঞতার ভিতর দিয়ে আপনি লেখালেখি এবং হ্যাঁ, সাহিত্য রচনার ক্ষেত্রটিতে প্রবেশ করেন। হ্যাঁ, হ্যাঁ, এটা বলাই যায়। আচ্ছা। তো তবে এই কথা সত্য যে এই কথাটাও খুব সত্য যে শুধুমাত্র পাঠ্যাভ্যাসের ব্যাপার না, এইটি মানে মস্তিষ্কের এক এক ধরনের, মানে কি বলা যায়, একটা আলাদা ধরনের ব্যাপার ছিলই, যা আমাকে সাংঘাতিক রকম আকৃষ্ট করছে, অন্য কিছু করেনি। অর্থাৎ জন্মসূত্র বোধহয় একটা সৃজনশীলতার বীজ আপনি মস্তিষ্কে নিয়েই জন্মেছিলেন আর কি, সেটারই সুফল আমরা পেয়েছি। তো মাহবুব ভাই, আমি আমার পরিচয়ে আপনার সাহিত্য কর্ম সম্পর্কে একটা মোটা দাগের একটা পরিচয় দিয়েছি, নকশা এঁকেছি, কিন্তু এবার আপনার মুখ থেকে শুনতে চাইবো আপনার কাজগুলো সম্পর্কে ধারাবাহিকভাবে। একটা সালতামামি, একটা বয়ান, বিশেষ করে উল্লেখযোগ্য কাজগুলোকে, বিশেষ করে উল্লেখযোগ্য বাঁক ফেরার মুহূর্তগুলোকে, উল্লেখযোগ্য অভিঘাত সঞ্চারী পর্বগুলো সম্পর্কে যদি আপনি একটু বলতেন, আপনার কাজগুলো সামগ্রিকভাবে একটা খতিয়ান আমাদের সামনে তুলে ধরতেন, আপনার অভিজ্ঞতা কিছুটা ভাগ দিতেন আমাদেরকে। হ্যাঁ, এই না, ক্ষেত্রটিকে একটু ছোট্ট করেই বলতে চাই, খুব বেশি না। একটু বিশদেই জানতে চাই কাজগুলো সম্পর্কে হ্যাঁ, আপনার। মানে 62-তে যখন কলেজে ভর্তি হলাম, তখন থেকেই প্রচুর পড়েছি এবং প্রচুর লিখেছি। আর সেই লেখালেখি কাটাছেঁড়া করেছি 65 থেকে 68-69 পর্যন্ত। আহ আমার পুরনো লেখাগুলো ক্রমাগত বদলেছে, এবং 69-এ গিয়ে এই গণ আন্দোলন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং গণ আন্দোলনের সঙ্গে আমি কিঞ্চিৎ রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলাম। বলে যে ছাত্র ইউনিয়নের রাজনীতি করেছি, এবং সেই রাজনীতিটা কি বলা যায়, খুব যে একেবারে নিবিষ্ট হয়ে পড়েছি সবসময় সেটা না, কিন্তু ছিলাম ছিলাম এর সঙ্গে যুক্ত ছিলাম। জনগণের মুক্তির জন্যও মনে হয় অনেক ভেবেছি আর কি, যে আমার লেখার মধ্যে কিঞ্চিৎ পরিচয় আছেই আর কি। না, আমার লেখার ভিতরে রাজনীতিও আছে, অনেকখানি রাজনীতিও আছে। তো কিন্তু পড়াশোনা এবং লেখালেখি এইটি শুরু করেছিলাম 69-এ। আমার পাণ্ডুলিপি তৈরি হয়ে গেছে, কিন্তু সেটি প্রকাশ করতে করতে সেই কাল এমন ছিল যে প্রকাশ করতে অনেক দেরি হয়ে গেল, এবং এটি আলটিমেটলি প্রকাশ করলেন স্বাক্ষর গোষ্ঠী। স্বাক্ষর গোষ্ঠীর কবিদের তো নিশ্চয়ই জানেন আর কি, আমাদের রফিক আজাদ থেকে শুরু করে, রফিক আজাদ, মান্নান সৈয়দ, এদের যে এই গোষ্ঠীটুকু, এই স্বাক্ষর গোষ্ঠী হলো তো আমার প্রথম বই বার করেছিল। আর প্রথম কবিতা
দেশ পত্রিকায় ছাপা হয়েছে কলকাতা। আর অন্যান্য কবিতাও সেখানে ছাপা হয়েছে, দেশেও ছাপা হয়েছে, পত্র-পত্রিকায় ছাপা হয়েছে। সেন হাবিবের সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল একটা সময়। ওই ছেলেবেলা থেকেই আমি যখন লেখালেখি করি, ইউনিভার্সিটিতে পড়ি আরকি, অনার্স করি তখন থেকেই দৈনিক বাংলায় প্রচুর লিখেছি। আর ৭৬ এর ১ম বই বের হলো। তারপরে অবশ্যই নিয়মিত বিরতিতে আমি আমি খুব হুড়োতাড়া করিনি কখনো। আমি মনে করি যে একজন লেখকের প্রস্তুতিহীন অবস্থায় লেখালেখির মানে টোটালি প্রস্তুতিহীন অবস্থায় তার বই বার করা উচিত না। তার বই মোটামুটি রকমের ১ম বই যাতে পাঠককে আকৃষ্ট করতে পারে, অন্তত পাঠক যেন সেখান থেকে মুখ ফিরিয়ে না নেন, এই ব্যাপারটি লেখকের মাথায় থাকা উচিত। এটি মনে রেখেছি আমি। আমার ২য় বই হয়তো ২-৩ বছর পরে আবার বেরিয়েছে। তারপরে নিয়মিত বিরতিতে ৩ বছরের আগে আমি প্রায় কোন বই বার করিনি। ১ বছরে ২ টো বই কখনোই না। আ অন্তত কবিতার ক্ষেত্রে আরকি। যদিও গদ্য ওই কবিতার সঙ্গে হয়তো গদ্য-টদ্য বেরিয়েছে। প্রবন্ধ-টবন্ধ সেগুলো অবশ্যই ইউনিভার্সিটিতে পড়ার সময়ই লিখেছি। কিন্তু এইটে আরো বেশি করে হয়েছে যখন আমি যুক্ত হলাম গবেষণার সঙ্গে। এই গবেষণাটি মূলত ৮০ দশকের শুরু থেকে শুরু করেছিলাম। ৮০ দশকের শুরু থেকে আমি কবিতা নিয়ে লেখালেখি শুরু করেছি, প্রবন্ধ মূলত। প্রবন্ধের বইগুলো ওই সময় লিখেছি এবং যখন আ পিএইচডি থিসিসটা কমপ্লিট করলাম সেটা বেরিয়েছে 91 এ ৯১ এ। আর এইটা 88 এ মূলত আমি সাবমিট করেছি। 80 না 89 এ সাবমিট করেছি। বুদ্ধদেব বসুর কবিতা নিয়ে আরকি। এবং আমাদের এই দেশে ১ম মানে আধুনিক কবিতা নিয়ে আ গবেষণা প্রায় ১ম বলাই যায় আমিই করেছি আরকি। আ আমি করেছি ৩০-৭০ কবি যাদের বলি আরকি আমি। বুদ্ধদেব বসুর কবিতা নিয়ে আমি করেছি। তখন আপনার কাজ তত্ত্বাবধায়ক কে ছিলেন, গবেষণা তত্ত্বাবধায়ক? তখন তত্ত্বাবধায়ক ছিলেন সৈয়দ আকরম হোসেন। বাবা! হ্যাঁ, হ্যাঁ, দারুণ মানুষ হ্যাঁ, সৈয়দ পেয়েছিলেন, আকরম হোসেন। যোগ্যতম আকরম হোসেন ব্যক্তি। অবশ্যই আমার থেকে খুব বেশি সিনিয়র নন, ২ বছরের সিনিয়র মাত্র। হুম, হুম। হ্যাঁ, আমি ৬৯ এ বেরিয়েছি, উনি ৬৭ তে ৬৭ তে বেরিয়েছিলেন। তবে তার সঙ্গে সম্পর্কও খুব ভালো ছিল। আ দুজনে ২ জন মূলত একত্র হয়েছিলাম। সেটা খুব ভালোই হয়েছে আরকি। আর আমার পিএইচডি থিসিসও ছিল ১ম এই দেশে। আ বরং বলা যায় যে পিএইচডির ওই কাজগুলো মূলত উভয় বাংলায় আমরাই এখানে সৈয়দ আকরম হোসেনের প্রবিচনায় বলা যায় আ শুরু করেছিলাম। আমি বুদ্ধদেব বসুর কবিতা নিয়ে কাজ করেছি। বিশ্বজিৎ ঘোষ পরে ইমিডিয়েট পরপরই আরকি তার গদ্য নিয়ে কাজ করেছেন। তারপরে বিষ্ণুদের আ উপরে কাজ করেছেন আ বেগম আক্তার কামাল। আ এগুলো ভারতে এত এত কাজে এই সময়টায় হয়নি আরকি। ৯০ এর দশকের শুরুতে। ৯১ এ আমার বাংলা একাডেমি থেকে বই বের হলো আরকি বুদ্ধদেব বসুর ওইটা। এবং আ বিষ্ণুদের উপরে আক্তার কামালের বই-টই ইমিডিয়েট পরপরই বেরিয়েছে আরকি। সেটা আ এগুলো মূলত ওই ৯০ এর দশকের মধ্যে তখনও ভারতীয় বাংলায় অর্থাৎ পশ্চিমবঙ্গে আ আ আধুনিক কবিতা নিয়ে, আধুনিক নিয়ে এত কাজ হয়। এখনো মূলত নাই। আ এই একটা ব্যাপার। তারপরে আ বলা যায় যে উম শতাব্দী শেষ হলো যখন, তখন থেকে শুরু করে এই শতাব্দীর প্রায় ২০১২-১৫ পর্যন্ত খুব নিয়মিত উনার বই গবেষণা আরো করেছি। শুধুমাত্র পিএইচডি গবেষণা না। আমার মিথের উপরে খুব ভালো কাজ আছে। মূলত মানে কবিতার সঙ্গে মিথের যে সংযোগটি, সেই সংযোগটি মূলত আমার প্রবন্ধ দিয়েই শুরু হয়েছিল এদেশে। পরে বিষ্ণুদের মিথের উপরে কাজ করেছেন আ বেগম আক্তার কামাল। সেই কাজটি খুব ভালো। এখানকার মূলত আমি এই কথাটা বলব যে এই একটি গর্বের
জায়গা আছে আমাদের, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও মূলত বেশ ভালো কাজ করেছেন। আমার কন্যাও কবি অভিষেক মজুমদারের উপরে পিএইচডি করেছেন আরকি, তার গদ্য নিয়ে আরকি। সেই কাজটিও খুব ভালো। আপনার আ কন্যা এই কাজ আমাদের এখানে কে হয়েছে। কে করেছে? হ্যাঁ, আমার মেয়ে তার নামটা কি জানতে পারি সোহানা আমরা? মাহবুব। সোহানা মাহবুব, ওর বাহ! নাম হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, সোহানা মাহবুব। আচ্ছা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আর বড় কন্যাটি, আমার আবার ৩ টি কন্যা সন্তান বলি আরকি। আচ্ছা, জীবনেও একটু জ্বালা থাকে। আচ্ছা, সেটা হলো ৩ টি কন্যা। বড় কন্যাটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অ্যানথ্রোপোলজির প্রফেসর। আ মেজো কন্যাটি ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসর। আর ছোট কন্যাটি ইউএনডিপির আ আ বিগ কর্মকর্তা, আচ্ছা। ডিজাস্টার ম্যানেজমেন্ট এর বাহ! আপনি খুব একজন বড় গর্বিত সড়ো। পিতা বুঝতেই পারছি এবং হওয়াটাই স্বাভাবিক। তো আপনার কাছে আমরা খানিকটা ধারণা পেলাম আপনার যে কাজের গুরুত্বের জায়গাগুলো, তাৎপর্যগুলো। এবার আপনার মুখ থেকে শুনতে চাইবো বাংলাদেশের সাহিত্য বিষয়ে। আপনি তো দীর্ঘদিন সাহিত্য পড়িয়েছেন, সাহিত্য জগতের সঙ্গে যুক্ত ছিলেন। আপনার মূল্যায়ন এই মুহূর্তে বাংলাদেশের সাহিত্যের একটা সামগ্রিক অবস্থান, মান, তার কোথায় শক্তি, কোথায় দুর্বলতা সব মিলিয়ে যদি একটু ছোট্টখাটো মূল্যায়ন পেতাম আপনার কাছ থেকে আমাদের সাহিত্য বিষয়ে সামগ্রিকভাবে। আমি আ হয়তো শুনতে খুব ভালো শোনাবে না। আমার কাছ থেকে বিশেষত আ এই কথাগুলো খুব ভালোও লাগবে না কারো কাছে। কিন্তু একটা ব্যাপার হলো যে আমি আমাদের দেশের এই সাম্প্রতিক সাহিত্য নিয়ে খুব কিছু একটা গর্বের জায়গা একেবারেই দেখি না আরকি। একেবারেই দেখি না, তার কারণ হলো যে সাহিত্য পড়তে গেলে যে প্রস্তুতি নিয়ে আসতে হয় সেই প্রস্তুতিটা আমাদের অনেকের মধ্যে নেই। আমরা যারা সাহিত্য পড়ি এবং আমরা যারা, আমার চেয়ে অনেক বেশি বিখ্যাত লোক আছেন এই দেশে আরকি। এদেশে প্রচুর বিখ্যাত লেখক আছেন আরকি। তারা নামেই বিখ্যাত। কিন্তু এক্সাক্টলি তাদের লেখা অ পড়াই যায় না এরকম। আমি এই কথাটা বলব এই কারণে যে সাহিত্যের প্রস্তুতিটা খুব দরকার। ছেলেবেলা থেকে যে পড়াশোনাটা করা দরকার সেটি ১ম পড়াটা প্রয়োজন হচ্ছে ভাষার উপরে, প্রকাশ মাধ্যমের উপরে। লিটারেচারের বেসিক যে জিনিসগুলো, সেই বেসিক জিনিসগুলো হচ্ছে যে আমি যা লিখবো সেই লেখাটি আমাকে প্রকাশ করতে হবে ভাষায়। অন্য কিছুতে না আরকি। আমার ভাবনায় না। এখন বেশ বড় ভাবনা আমরা ভাবতে পারি। হ্যাঁ? কিন্তু সেই ভাবনাটি আমি কোন ভাষায় রূপ দেব, তার জন্য প্রয়োজন হচ্ছে ভাষার সম্পর্কিত জ্ঞান। এই ভাষা সম্পর্কিত জ্ঞানটি প্রতি আমরা একেবারে মনোযোগ দিই না আরকি। আপনি লক্ষ্য করবেন যে গ্রেট লেখকরা, বড় মাপের যারা লেখক আছেন, আমাদের মাইকেল মধুসূদন দত্ত থেকে শুরু করে মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথের পরে ৩৫ জন এবং পরবর্তীকালেও আরো বেশ কিছু লেখক আছেন, যাদের ১ম কৃত্য হচ্ছে তাদের ভাষা। তারা বিষয়ের উপরে খুব জোর দেননি। বিষয়ের উপরে কেউই প্রায় জোর দেয় না এই কারণে যে বিষয় মূলত সমকাল। একজন লেখক তার সমকালকেই মূলত দেখবেন, সমকালকেই লিখবেন এবং সমকালকেই শাশ্বত কালের আ মধ্যে উন্নীত করার চেষ্টা করবেন। যাতে ২০ বছর পরে বা ১০০ বছর পরেও তার কালটিকে চেনা যায়। তার লেখার মধ্য দিয়ে তার কালকে চেনা যায়, তার কালের মানুষকে বোঝা যায়। এ এই যে টোটাল ব্যাপারটা সেইটি কেবলমাত্র ভাষার ক্ষেত্রেই প্রকাশযোগ্য। ভাষা দিয়েই প্রকাশ করতে হয়। আর ভাষায় শুধুমাত্র বর্ণনা হলে চলে না। আমি আ আমি এই ক্ষেত্রে ২-৪ টি কথা একটু বাড়তি বলতে চাই যে যেটি আমাদের এখানকার লেখকদের খুব ভালো আ ধারণার মধ্যে নাই যে লিটারেচারের বেসিক জিনিস হচ্ছে তার প্রকাশ কলা, তার ভাবনা নয়। ভাবনা গতানুগতিক বিষয়। কারণ ২৫০০ ৩০০০ বছর যাবৎ আমাদের লেখকরা যা সব ভেবে এসছেন, তার বাইরে আমরা খুব কিছু একটা যেতেও পারি না। সুতরাং ভাবনা ওই সফোক্লিস থেকে শুরু করে
আমাদের এই কালের লেখক পর্যন্ত সবাই প্রায় একই রকমের ভাবনা ভাবেন। সফক্লেসের ইডিপাস থেকে শুরু করে ওই কালের যেসব নাট্যকাররা ছিলেন তারা কবিতাই লিখেছেন মূলত, কিন্তু সেইগুলোর যে প্রকাশ পদ্ধতি, সেই প্রকাশ পদ্ধতিটাই ছিল মূল বিষয়, লিটারেচারের মূল বিষয়। সুতরাং প্রকাশ পদ্ধতি, প্রকাশ কলা, এবং প্রকাশ কলা একজনের থেকে অন্যজন আলাদা। আলাদা এই কারণে যে প্রতিটি মানুষ আলাদা, তার ভাবনা আলাদা, তার প্রকাশ পদ্ধতিও আলাদা। আপনি লক্ষ্য করবেন যে মধুসূদন যে ভাষায় লিখেন, রবীন্দ্রনাথ সে ভাষায় লেখেননি। রবীন্দ্রনাথ যে ভাষায় লিখেছেন সেটি ৩০-৭০-এর কেউই লেখেননি। ৩০-৭০-এর বুদ্ধদেব যে ভাষায় লিখেছেন সেটি সুধীন্দ্রনাথ দত্ত লেখেননি। সুধীন্দ্রনাথ দত্ত যা লিখেছেন সেটা জীবন দাসের মতো না, জীবন দাস তার নিজের মতো লিখ। প্রত্যেকের ভাষার ভঙ্গি আলাদা, প্রকাশ কলা আলাদা। এই যে আলাদাভাবে একজন লোককে আমি চিনতে পারি, আমি একটি দুটি উদাহরণ দিই আর কি। চুলের বর্ণনা দিচ্ছেন দুজনেই। একজন জীবনানন্দ দাশ, চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা। একটা ধ্বনির অনুপ্রাসের যুক্ত একটা বাক্য, সবাই আমরা জানি। হ্যাঁ, আর যেটা আপনার পাণ্ডুলিপি করে আয়োজন শব্দবদ্ধ আপনি যেখান থেকে নিয়েছেন, এটাও সেই কবিতারই অংশ আর কি। কিন্তু লক্ষ্য করে যে শুধুমাত্র অনুপ্রাসেই সীমাবদ্ধ থাকেনি, যে চুল যে কালো এই কথাটি বোঝানোর জন্য তিনি করেছেন কি, হ্যাঁ, কবে চুল তার কবেকার অন্ধকার, অন্ধকার বিদিশার নিশা। বিদিশা হচ্ছে ভারতের প্রাচীন ভারতের একদম বিলুপ্ত একটি নগরী। নগরীর অন্ধকার আরো অন্ধকারে আচ্ছন্ন। অন্ধকার মানে কালো, সেই কালত্ব যতটা কালো, এই মেয়েটির চুল সেরকম কালো। এই সমস্ত কথা ওই বাক্যের মধ্যে আছে। সুধীন্দ্রনাথ দত্ত বলছেন একটি মেয়েকে যদি পরিচয় করে, সেদিনও এমনি ফসল বিলাসী হাওয়া মেতে ছিল তার। ফসল বিলাসী হাওয়া, ফসলের ক্ষেতে যেরকম ফসলের মাথাকে নুইয়ে নুইয়ে যায়, সেই হাওয়া মেতে ছিল তার চিকুরের পাকা ধান, তার চুলের পাকা ধানে। কোথাও বলা হয়নি যে এই যে মেয়েটি, এই যে মেয়েটি ভালোবাসারই মেয়ে। শাশ্বতী কবিতার একটা লাইন, দুইটা লাইন, এই কবিতার লাইনের ভেতরে চুলেরই বর্ণনা দিচ্ছেন। বলছেন সেই বর্ণনার মধ্যে মেয়েটি কোথাকার, কে, তার পরিচয় পর্যন্ত আছে। এই যে চিকুরের পাকা ধান, হয় পাকা, পাকা ধানে পাকা কথাটি আসবে কেন? তাহলে কি মেয়েটি এদেশীয় না? তার চুল কি কালো না? তাহলে তখন ভাবতেই হয় যে হ্যাঁ, ধানের সঙ্গে যখন যুক্ত, তখন পাকা ধানে, চিকুরের পাকা ধানে বাতাস মেতে উঠেছে, তার মানে চুল হচ্ছে ব্লন্ড, সোনালী চুল, তার মানে মেয়েটি বিদেশি। এই যে চুলের বর্ণনা, সেটিরই প্রকাশ কি পদ্ধতি, এই দুই কবির প্রকাশ পদ্ধতির মধ্যে তফাৎ আছে না? এইরকম তফাৎ হ্যাঁ, প্রচুর। হ্যাঁ, অর্থাৎ আমি ধারণা এই করতে যে পারছি যে লেখা, আমাদের সাহিত্যিকরা ওই ভাষা প্রকাশভঙ্গি স্বাতন্ত্র্যের দিকে অতটা জোর না দেয়াতে আমরা হরে ধরে সবার লেখাই প্রায় একই রকম মনে হচ্ছে, সেই স্বাতন্ত্র্য নিয়ে বেরোতে দাঁড়াতে পারছেন না কেউ। কিন্তু এর মধ্যে দুই একজনও কি সেই স্বাতন্ত্র্য বা সেই ঔজ্জ্বল্য এক্স্যাক্টলি, অর্জন করতে পারেননি? দুই একজন বা আপনাদের প্রজন্মের, পরবর্তী প্রজন্মের হ্যাঁ তরুণদের একদম। মধ্যে কি চোখে কি না পড়ছে না, না? আমাদের প্রজন্মের একটা কথা বলি আর কি, আমাদের প্রজন্মের মধ্যে শেষ লেখক ছিলেন বোধকরি রফিক আজাদী আর কি। রফিকেরও যদিও কিছু কিছু খামতি আছে কোনো কোনো ক্ষেত্রে আর কি, কিন্তু যাকে আমরা বর্ণনা বলি, ডেসক্রিপশন, ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজের কোনো মূল বিষয় না। এই বর্ণনাটিকে পরিহার করতে হবে। বর্ণনাটাকে পরিহার করে আমি কি লিখবো, কিভাবে লিখবো, সেইটি আমাকে খুঁজে বার করতেই হবে আর কি। এই বোধ প্রথম থেকে না গজালে আমরা ভাষাও শিখবো না, এবং আমরা প্রকাশ কলাও শিখবো না। অন্যদের প্রকাশ, আমার মনে হয় তরুণ সাহিত্যসেবী যারা শুনছেন তারা এটাকে খুবই গুরুত্বের সঙ্গে নেবেন এবং তাদের সাহিত্য কর্মে প্রয়োগের আমি চিন্তা মনে ভাবনা করি করবেন। যে হ্যাঁ, হ্যাঁ, যারা হ্যাঁ, যারা সেটাই, লেখালেখি করবেন সেটাই। তো তাদের এবার প্রচুর হ্যাঁ, পড়তে হ্যাঁ, হবে, এবং হ্যাঁ,
পড়াটা মানে ল্যাঙ্গুয়েজ ভিত্তিক যেন হয় আর কি, এইটি খুব দরকার। সুন্দর, চমৎকার একটি দিক প্রেমের নির্দেশনা আপনি কবিতা দিয়েছেন। প্রচুর হুম, হুম, হুম। লিখেছেন। সেটাই। তো আমরা এবার আরেকটি প্রসঙ্গে তো যাই। একটি প্রসঙ্গ গেল যে আচ্ছা, লেখালেখি, সাহিত্যিকদের কাজ নিয়ে। সাহিত্যিকদের কাজের বাইরেও রয়েছে প্রকাশকদের কাজ, পুস্তক বিক্রেতাদের কাজ, সাহিত্য সমালোচকের কাজ, পাঠকের কাজ। পাঠক যদি না পড়লো তাহলে সেই সাহিত্য করা কি? এই যে পরিমণ্ডলটা আমাদের দেশে, সেইটা কতখানি সমৃদ্ধ হয়েছে, কতখানি প্রাপ্তমনস্ক হয়েছে, কতখানি পেশাদারিত্ব অর্জন করেছে বলে আপনি মনে করেন? কারণ একটার সঙ্গে আরেকটা জড়িত। এই পরিমণ্ডলটা যত বেশি সমৃদ্ধ হবে, যত বড় পেশাদারি হবে, লেখকরাও তত বেশি প্রণোদনা, তত বেশি সমর্থন পায়, পৃষ্ঠপোষকতা। এই জগৎটা সম্পর্কেও নিশ্চয়ই আপনার কিছু ধারণা, কিছু পর্যবেক্ষণ রয়েছে, কিছু মূল্যায়ন রয়েছে। অবশ্যই। যদি একটু আমাদেরকে জানাতেন এই বিষয়টা সম্পর্কে। হ্যাঁ, আমি বাবু ভাই, আপনার ইন্টারনেটের খানিকটা সমস্যা হচ্ছে। আপনি একটু দেখবেন, মাঝে মাঝে লাইনগুলো বোধহয় দুর্বল হয়ে যাচ্ছে, কথা কেটে যাচ্ছে এখন। প্রকাশক আছেন, হ্যাঁ, জি বলেন। শোনা যায়? এখন আচ্ছা, শোনা যাচ্ছে, হ্যাঁ। আমাদের আচ্ছা, আমাদের যে প্রকাশক বা এই সম্প্রদায়টির মতো স্বার্থপর সম্প্রদায় পৃথিবীতে দ্বিতীয়টি নেই আর কি। পৃথিবীতে দ্বিতীয়টি নেই, এমনকি ভারতীয় বঙ্গের প্রকাশকরাও এতটা নির্মম নন। আমাদের এখানকার প্রকাশকরা লেখককে টাকা দেন না, বই প্রকাশ করেন অলমোস্ট লেখকদের কাছ থেকে টাকা নিয়ে আর কি। যদি ওই কাজটি আমরা আমাদের সময় পর্যন্ত আমরা কখনো করিনি। হ্যাঁ, কিন্তু আজকাল এক একজনের 4টে-5টা করে বই বেরোয় এবং সেই বইগুলো কোনোটি লেখকের পয়সা ছাড়া বেরোয় না। আর আমাদের এই মানে বই বেরুলে, বই বিক্রি হলে যে লেখককে টাকা দিতে হয়, এই ব্যাপারটি আমাদের প্রকাশকরা ভুলে গেছে। একদম একদম কোনো টাকা পয়সা দেন। সুতরাং আমাদের প্রকাশকরা ওই অর্থে আমাদের এখানে পেশাদারি তো দূরের কথা, এদের মতো নির্মম বাজে লোক, বলতেই হয় বাজে লোক, কথাটা আমি কম করেই বললাম আর কি। হ্যাঁ, এর চেয়ে খারাপ ভাষায় বোধ করি আমি আর বলতে পারবো না। এটা খুবই খারাপ ওই অর্থে। কিন্তু নিশ্চয়ই এই কিছু কাজটি যদি কিছু ওরা না করতো, কিছু শ্রদ্ধেয় লেখকদের কাছ থেকে টাকা কিছু নিয়ে বই না বার করতো। কিছু শ্রদ্ধেয় ব্যতিক্রম নিশ্চয়ই আছে কিছু, হ্যাঁ। সেটাকে বাদ দিয়ে আমাদের বলতে হবে নিশ্চয়ই তাদেরকে। একটা হ্যাঁ, 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 একজন দুজন, হ্যাঁ। একজন দুজন কিন্তু বলি যে তাদের সেই যে একজন দুজনের কথা বলি, হ্যাঁ, ইউপিএল এর কথা বলবেন আপনি, বা আমি আর কারো নাম উচ্চারণ করতে চাই না। হ্যাঁ, হয়তো দু একজন আছেন যারা অল্প কিছু টাকা পয়সা দেয়, কিন্তু খ্যাতি আছে এরকম প্রকাশকও আমাদের টাকা দেয় না। হ্যাঁ, আমি নাম বলতে চাই না আর কি, দরকারও নাই। যা দেয় না আর কি। এক জীবন মূলত এই যে 65টা বই বেরিয়েছে, এর এইখান থেকে আমার 1-1.5 লাখ টাকার বেশি আর কখনো আসেনি। আপনি কি করবেন? তার মানে হ্যাঁ, কি, আচ্ছা যাই হোক আর তার কি। মানে কি বই বিক্রি হয় না, এই আমাদের দেশে পাঠক নেই? এটা তো একটা অভিযোগও বটে যে আমাদের পাঠক সংখ্যা কমে যাচ্ছে, হ্যাঁ। এইটা সেটা এই কেন? এই হ্যাঁ, অভিযোগ, হ্যাঁ, এবং সেই ক্ষেত্রে কি করা যেতে পারে এই সংস্কৃতি, পাঠ এটা সংস্কৃতিটাকে ঠিক আর আছে। একটু বাড়ানোর জন্য? পাঠ সংস্কৃতিকে বাড়ানোর জন্য যা করতে হবে সেটা লেখকদের একলা করলে চলবে না, এর সঙ্গে প্রকাশকদেরও থাকতে হবে। প্রকাশকরা যদি লেখকদের টাকা না দেয়, তাহলে লেখক খাবেন কি? লেখক বেঁচে থাকবেন কি করে? লেখকই বা ভালো হবেন কি করে? ভালো লেখক কেন প্রকাশকের আহ, আহ, মানে শুধুমাত্র লেখালেখি করবেন? লেখককে বেসিক্যালি অন্য চাকরি খুঁজতে হয়, তাকে চাকরি করে খেতে হয় আর কি। বিদেশে কখনো কোনো বড় লেখকই মূলত ওই অর্থে চাকরি করেন না, অন্য চাকরি করেন না, লেখাই তার মূল কাজ, এবং লেখা থেকেই যে টাকা আসে তাই তার জীবন চালিয়ে দেয়। তো এই ক্ষেত্রটি খুব খারাপ। আমি আপনার প্রশ্নের ভেতরে আরো একটা ক্ষেত্র আছে, সবই যে প্রশংসার যোগ্য তাও না আর কি। আপনি আর একটা প্রশ্ন আমাকে যেটা দিয়েছিলেন আর কি, যে আমাদের আমাদের যে ওই বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে
বড় বড় কলেজ যেগুলো আছে তার এটা এটা আমরা পরে সাহিত্য বিভাগ, এটা আমরা পরের হ্যাঁ, প্রশ্নে যাব না না এটা নেই, জাস্ট পরের প্রশ্নে আমি আনুষ্ঠানিকভাবে আপনার কাছে পেশ করব। আগের প্রসঙ্গটা আমরা শেষ করে ফেলি, যে পাঠ আচ্ছা সংস্কৃতির ক্ষেত্রে বললাম সাহিত্য সমালোচনার আচ্ছা একটা প্রসঙ্গ ছিল। সাহিত্য সমালোচনা যদি ঠিকঠাক মতো না হয়, বইগুলোর প্রচার যদি না হয়, হ্যাঁ, পাঠকরা জানতে পারবে না, পাঠকরা জানতে না পারলে বিক্রি হবে না, সব মিলে কোথায় যেন একটা দুষ্ট চক্র আসলে কাজ করছে, একটা সঙ্গে আরেকটা জড়িত আর কি। সেই সেই বিষয়টা নিয়ে আপনি কি বলেন, এবং সেখান থেকে উত্তরণীর বা কি পথ বা উপায় আপনি দেখেন? এখন এখন এই দুষ্ট চক্র সত্যি আছে, সত্যি আছে দুষ্ট চক্র, এবং মূলত এই দুষ্ট চক্রটি চিহ্নিত করা একটু কঠিনই আর কি। তবে এই মোটা দাগে যেটা বলা যায় যে সেটা, এর মধ্যে যারা সত্যি সত্যিকার অর্থেই ভালো লেখেন আর কি, তাদের যদি লেখকরা আরে প্রকাশকরা টাকা পয়সা দিয়ে বাঁচিয়ে রাখতেন তাহলে ভালো করতেন আর কি, কিন্তু সেই বোধ বুদ্ধি আমাদের প্রকাশকদের নেই। আমাদের সত্যি প্রকাশকদের এই বোধ বুদ্ধিটা নেই। তারা এখন ব্যবসায় নেমেছেন শুধুমাত্র। আপনি দেখবেন কোন প্রকাশকই কিন্তু গরিব লোক না, তাদের ঢাকা শহরে বাড়ি আছে, তাদের গাড়ি আছে, হ্যাঁ, কোন লেখকের গাড়ি আছে ওই অর্থে লেখালেখি করে, এইটি খুব বিরল ঘটনা আর কি। বুঝতে পেরেছি আপনার ক্ষোভের জায়গা থেকে। এটা বোধহয় আরো অনেক লেখকেরই, প্রায় না সবারই ক্ষোভের জায়গা। শুধু আমার একলা হ্যাঁ ক্ষোভ না। হ্যাঁ আমি সেটাই। আমি আমি বলছি যে এটা আমাদের এখানকার হ্যাঁ প্রতিষ্ঠিত লেখকদেরই ক্ষোভ, হ্যাঁ সেইটাতে এটা প্রত্যেকের। এটা এটা ভাঙার জন্য এখান থেকে উত্তরণের কোন পরামর্শ কি আপনার কাছে আছে? কি করা যেতে পারে? না না, এইভাবে তো এটা পরামর্শ নাই, এটা তো আমরা অনির্দিষ্টকাল ধরে চলতে পারে না, তাই না? তাহলে কি করা যেতে পারে? হ্যাঁ, না না চলতে পারে লেখকদের না, কিন্তু করণীয় কি? পরামর্শ নাই। আমি লেখকদের কি চেষ্টা করেছি করণীয়? বাংলা হুম একাডেমিকে, হুম হুম আমি বছর ২-৩ আগে পর্যন্ত বা বছর ৪ আগে পর্যন্ত চেষ্টা করেছি বাংলা একাডেমিকে এর সঙ্গে যুক্ত করার জন্য। শুধুমাত্র বাংলা একাডেমি এবং শিশু একাডেমিতে যে বইগুলো আমার আছে, এই বইগুলোর পয়সা প্রকাশের সঙ্গে সঙ্গে আমরা পেয়ে যাচ্ছি। এছাড়া আর কেউ টাকা দেন না। আর বাংলা একাডেমির এই ক্ষেত্রে কিছুটা আ কাজ করা উচিত ছিল, সেইটি তারা ঠিক করে উঠতে পারে নাই আরকি। আমরা চেষ্টা করেছি। আমরা কয়েকজন ৪-৫ জন খুব চেষ্টা করেছি যে আমাদের আ রিয়েলি এই যে যাকে আমরা রয়ালটি বলি, সেই রয়ালটির টাকাটা যাতে লেখকরা পান, তার জন্যে বাংলা একাডেমি এবং অন্যান্য কর্তৃপক্ষ এইটে কেউ কিছু করবে কিনা আরকি। বুঝতে কিন্তু পেরেছি। আমরা আমরা আচ্ছা আচ্ছা বলি আপনার যে একেবারে নির্মমভাবে ব্যর্থ হয়েছি আচ্ছা। বলা না, যেতে আমাদের এই পারে। চেষ্টা চালিয়ে যেতে হবে। আশা করি অবস্থার পরিবর্তন হবে। আমাদের আশা করে যেতেই হবে, স্বপ্ন দেখতে হবে এবং সংগঠিত হতে হবে লেখকদের। হ্যাঁ, আপনি নিশ্চয়ই। যে পরবর্তী প্রসঙ্গটা তুলতে চেয়েছিলেন, আমিও আ শুনতে চাই। আপনি তো দীর্ঘকাল অধ্যাপনা করেছেন এবং প্রায় প্রতিটি বিশ্ববিদ্যালয়ে, প্রতিটি কলেজে সাহিত্যের বিভাগ রয়েছে। বাংলা সাহিত্য, ইংরেজি সাহিত্য, আজকাল তুলনামূলক সাহিত্য শুরু হয়েছে কোথাও কোথাও। হ্যাঁ, হ্যাঁ। তো এই বিভাগগুলোর কি অভিঘাত বা এর কি ফল আমরা দেখছি সাহিত্য ক্ষেত্রে? অর্থাৎ আমরা আশা করি এর মাধ্যমে আমাদের মননশীল সাহিত্য, আমাদের প্রবন্ধ সাহিত্য সমৃদ্ধ হবে, নানা রকম গবেষণা হবে। সেটা কি হচ্ছে আদৌ? না হয়ে থাকলে কেন হচ্ছে না? কোথায় বাধা? এবং কি করা যেতে পারে এই অবস্থার পরিবর্তনে? আপনি আপনার অভিজ্ঞতার আলোকে যদি বলতেন। অভিজ্ঞতার কথা যদি বলেন তাহলে বলি আরকি। সবটা মানে খোলামেলাই বলি, এবং নির্মম হলেও সত্য যে আমাদের সব শিক্ষক শিক্ষিত লোক নন। এইটি আমার মতো ভালো করে কেউ বোঝেননি। হ্যাঁ? ভালো করে বোঝেননি এই কারণে যে নানা সরকারি কলেজে আমি অধ্যাপনা করেছি আরকি। আমি লক্ষ্য করেছি আরকি। লক্ষ্য করেছি শিক্ষকের অভাব অত্যন্ত প্রকট, প্রচুর। ভালো করে লিটারেচার বোঝেন এরকম ইংরেজির শিক্ষকও খুব কম, এরকম বাংলার শিক্ষকও খুব কম। আর ওই যে বলেছি যে চর্চা নেই। শিক্ষকতার পেশায় আসেন আমাদের এখানকার কারা জানেন? অলমোস্ট যাদের আর কোনো চাকরি-বাকরি নাই তারা। আর সবচাইতে দুঃখের ব্যাপার হচ্ছে আমাদের প্রাথমিক শিক্ষাটা আরকি। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে সবচাইতে শিক্ষিত লোকের প্রয়োজন ছিল। সবচাইতে শিক্ষিত শিক্ষকের প্রয়োজন ছিল।
না আমরা 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 টাকা দিই না। না আমরা আলোচনাটা সীমাবদ্ধ রাখতে চাচ্ছি বিশ্ববিদ্যালয়ের সাহিত্য বিভাগগুলোকে নিয়ে, তাদের কর্মকাণ্ড নিয়ে, তাদের যৌক্তিকতা নিয়ে, তাদের অস্তিত্বের যৌক্তিকতা, এই প্রসঙ্গগুলোকে নিয়ে। আচ্ছা, কলেজগুলোর হ্যাঁ, অবস্থাও ওরকম প্রায়। হ্যাঁ। আচ্ছা, বিশ্ববিদ্যালয়গুলো যে একেবারে আহামরি গোছের সাংঘাতিক রকমের ভালো, তাও জোর দিয়ে বলাই যায় না। তো আমি জোর দিয়ে বলছি না এই কারণে যে তারা শিক্ষা দেন, তাদের যে পাঠ্য বিষয় সেগুলো তারা খুব ভালোই জানেন এবং সেই পাঠ্য বিষয়গুলো তারা মোটামুটি খুব ভালোই পড়ান আর কি। কিন্তু এক্স্যাক্টলি লিটারেচার একটা ক্রিয়েটিভ ব্যাপার, একটা সৃষ্টিশীল ব্যাপার। এই সৃষ্টিশীলতার জায়গাটা থেকে যদি শিক্ষা না দেয়া যায়, তাহলে রিয়েলি খুব ভালো ছাত্রও বেরিয়ে আসবে কম, বেরোবে কম। আমাদের শিক্ষকরা খুব বেশি ক্রিয়েটিভ নন। মুশকিল হচ্ছে সেটা। তারা তাদের ক্ষেত্রটাই খুব ভালোই জানেন, কি কি পড়াতে হবে সেগুলো ভালোই পড়ান আর কি। কিন্তু এক্স্যাক্টলি যাকে সৃষ্টিশীলতা বলি, সেই সৃষ্টিশীলতার ক্ষেত্রটি আহ, খুব সীমিত। আর এই জন্যই মূলত আমাদের লিটারেচারের অবস্থাটাও একটু খারাপই আর কি বলা যায়। যেমন তো আহ, থেকে আমার কোন শিক্ষক সবসময় তো অবস্থা এরকম ছিল না। এই যে আপনি যার উপর পিএইচডি করেছেন বুদ্ধদেব বসু, তিনি এই ঢাকা বিশ্ববিদ্যালয়েরই ছাত্র, ইংরেজি বিভাগে, এখান থেকেই তিনি বেরিয়েছেন এবং তার মতো আরো অনেকেই সেখান শুধু থেকে বেরিয়ে, বেরিয়ে ফেলে। হ্যাঁ, এবং রেকর্ড মারলে, হ্যাঁ তার হ্যাঁ, রেকর্ড ঢাকা এখন কেউ ভাঙতে বিশ্ববিদ্যালয় থেকে পারেনি। হ্যাঁ, বেরিয়েছেন। হ্যাঁ। তো সেটা একসময় ছিল। এক্স্যাক্টলি, সেই যে এক্স্যাক্টলি। সেই স্বর্ণ অতীতকে আবার কিভাবে ফিরিয়ে আনা যেতে পারে। শুধুমাত্র সৃষ্টিশীলতা এবং মানে পড়াশোনাটার মধ্য দিয়ে আর কি, সেইকে আবার যদি আমরা ফিরে পাই আর কি, যদি আমরা করতে থাকি সৃষ্টিশীলতার সঙ্গে সঙ্গে করি আর কি, তখনকার শিক্ষকদের কথা ভাবেন। তখনকার শিক্ষকরাও অনেক সৃষ্টিশীল, প্রায় অলমোস্ট লেখক ছিলেন প্রত্যেকেই। হ্যাঁ, বুদ্ধদেব বসুরা যাদের ছাত্র ছিলেন ইংরেজি বিভাগ, বাংলা বিভাগ, তখন দুটোই প্রায় প্রতিটি শিক্ষক ছিলেন সৃষ্টিশীল। এই 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 ব্যাপারগুলো, মহিতলাল মজুমদার তো মানে এমএ পাশও না। হ্যাঁ, তো তিনিও শিক্ষক ছিলেন একটা সময়। তো অর্থাৎ কি বলবো, সাহিত্য বিভাগে শিক্ষকতার সঙ্গে আমার মনে হয় সৃষ্টিশীলতারও একটা যোগাযোগ থাকা উচিত এবং সেভাবে একটা যোগ, হ্যাঁ শিক্ষক নিশ্চয়ই নির্বাচনের নিশ্চয়ই। ক্ষেত্রে বোধহয় একটা বিবেচনা থাকা উচিত। যাই হোক, আমরা একটা না, দিক নির্দেশনা, অবশ্যই। না, আমরা এগোই আমাদের আলোচনায়। আমি এরপর যেটা জানতে চাওয়ার খুবই আগ্রহ আমার, আপনার সেই মুক্তিযুদ্ধের পর্বটি। মানে এটা একটি বিরল ঘটনা আমাদের সাহিত্যিক বা শিল্পী সমাজ থেকে খুব বেশি মানুষ যে সেইভাবে একেবারে রণাঙ্গনে লড়াই করেছেন তা নয়। কি আপনাকে প্রাণিত করেছিল, উদ্বুদ্ধ করেছিল যে কলেজের চাকরি ছেড়ে রণাঙ্গনে চলে যেতে এবং রীতিমতো লড়াই করতে একজন সৃজনশীল মানুষ হিসেবে? সেটা যদি একটু আমাদের বলতেন, প্রণোদনার ব্যাপারটি এবং রণাঙ্গনের অভিজ্ঞতাও যদি খানিকটা বলতেন, এবং সব মিলিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ে আপনার বর্তমান না, রণাঙ্গনের মনোভঙ্গি। অভিজ্ঞতা এখন, হ্যাঁ, না, যেটা যেটা সেই বলি পর্বটার আমি গল্প আমরা শুনতে চাই বলছি, আমাদের পরবর্তী প্রজন্মের মানে জন্য, অন্তত তারা জানুক, শুনুক আপনার মুখ থেকে। আচ্ছা, একটা ব্যাপার বলি আর কি, সেটা হচ্ছে এই যে আমার প্রথম চাকরিটা ছিল 1970 সালে কক্সবাজার কলেজে। এবং কক্সবাজার কলেজে আহ, যখন মানে 71-এর জানুয়ারিতে আমি পাবলিক সার্ভিস কমিশনের অ্যাপয়েন্টমেন্ট পেলাম। আহ, মানে কক্সবাজার কলেজে আমি 6-7 মাস ছিলাম আর কি। ওখান থেকে আমার পোস্টিং হলো আপনার ভিক্টোরিয়া কলেজে, কুমিল্লায় জয়েন করতে এলাম। কিন্তু ভিক্টোরিয়া কলেজের মানে ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী নামে এক ভদ্রলোক ছিলেন আর কি, বা সিরাজুল ইসলাম খানও হতে পারেন, চৌধুরী ফাটিয়ে। তিনি আহ, নুরুর রহমান খানের জায়গাটি আমার জন্য ছিল। নুরুর রহমান খান ঢাকা কলেজে চলে আসবে আর আমি তার জায়গায় জয়েন করব। তিনি নুরুর রহমান খানকেও ছাড়লেন না, আমাকেও জয়েন করতে দিলেন না। আমি এলাম ঢাকায় একা, মানে ফেব্রুয়ারির শেষ দিকটায় টাঙ্গাইল গেলাম। টাঙ্গাইল আমার আমার বাসস্থান আর কি, বাসা টাঙ্গাইল শহরে। বাবা মার সঙ্গে অনেকদিন দেখা না তার।
আমি একসময় বলেছি আপনাকে যে আমি ছাত্র ইউনিয়ন করতাম আর কি, যুক্ত ছিলাম আর কি। তারপরে যখন এই যে ক্র্যাকডাউন হলো 25শে মার্চে, 25শে মার্চ আমি আবার ফেরত এসেছিলাম আর কি ঢাকায়। 25শে মার্চ পর্যন্ত ঢাকা শহরে ছিলাম। 25শে মার্চ সন্ধ্যেবেলা শেষ বাসে আমি আবার টাঙ্গাইল যাই। কেন যাই জানি না আর কি। আমার যেতে ইচ্ছে করছিল, চলে গেলাম। এবং পরদিন সকালবেলা টাঙ্গাইলে ঘুম থেকে জেগে উঠে শুনলাম যে ঢাকা ম্যাসাকার হয়ে গেছে। এই যে মানসিক একটা আঘাত পেয়েছিলাম আর কি তখন। আমার 2-3 ভাই এখানে মারা গেছেন। তারপরে 2-3 ভাই মানে আমার আপন ভাই না, চাচাতো ভাই 2 জন। তারপরে আত্মীয় স্বজনও আছেন আর কি। তারা ফিরলেন না। ধীরে ধীরে ওই রাজনীতির সঙ্গে সাংঘাতিক রকমের যুক্ত হয়ে গেলাম, এবং আমরা এই মুক্তিবাহিনী ফর্ম করার জন্য যা যা করতে হয়েছে তাদের একজন ছিলাম আমি। তো তারপরে এপ্রিলে যখন পাহাড় অঞ্চলে, আমাদের পাহাড় অঞ্চলে কাজী সিদ্দিকী দল গড়ে তুললেন, আমি একদম নির্দ্বিধায় এটা এটা শোনা মাত্র যে কোথায় ওরা একত্রিত হচ্ছে চলে গেলাম মাকে বলে। এবং আশ্চর্য যে আমার মা বিন্দুমাত্র আপত্তি করেন নাই, বাবাও না। হ্যাঁ, বাবাকে বলিনি, মাকে বলেছিলাম। মা বললেন, তুমি যদি বোধ করো যে দেশের জন্য তোমার দায়িত্ব আছে, দেন আমার কিছু করার নাই, তুমি আহ, যাও, তুমি যদি যেতে চাও যাও। এই মুক্তিযুদ্ধে যোগ দেওয়ার ব্যাপার, আমি গিয়েছি শুধুমাত্র দেশপ্রেমের টানে। যে দেশপ্রেম আমার দেশের মানুষের মধ্যে এখন আমি খুব কমই দেখি আর কি। যে দেশপ্রেম কি আমাদের দেশের বহু মানুষের মনের মধ্য থেকে উবে গেছে, যার জন্য দেশ, আমরা যা চেয়েছিলাম, যুদ্ধে আমরা যা চেয়েছিলাম যে এই যুদ্ধের পরে এই দেশটি যা হবে সেটি হয়ে ওঠেনি। সেটি খুব, এই যে মুক্তিযুদ্ধের মানে কি বলা যায়, এই যে দীর্ঘকাল কাটলো, আহ, স্বাধীনতার পর থেকে যে দীর্ঘকাল কাটলো, একটা জীবন প্রায় শেষ করে নিয়ে এলাম আমি। আহ, আমার বয়স কিন্তু একেবারে কম হয়নি। আমি যখন যুদ্ধে যাই তখন আমার বয়স 22.5 বছর, 22 বা 23, এর চেয়ে বেশি না আর কি। এখন তো খুবই অল্প 73, বয়সে আমি আপনার বয়স এখন চাকরিতে 73 জয়েন এখন। করেছি। এই তো এই বছর 73, অক্টোবরে 73 পূর্ণ হলো আপনার। হ্যাঁ, হুম হুম। হ্যাঁ, 73 শেষ করেছি এই গত মাসেই। আমি 74-এ পা রেখেছি আর কি। আহ, তো সত্যি আমার অভিজ্ঞতা খুব খারাপ আর কি। আমি, আমার অভিজ্ঞতা বলে যে খুব সহসা এই দেশের খুব ভালো পরিবর্তন ঘটবে না। সেটা আমার মনে হয় যে আমার জীবৎকালে আমি এই খুব ভালো অবস্থাটা দেখে যেতে পারবো না। আপনাকে বলি যে মুক্তিযুদ্ধ যাদের সঙ্গে করেছি আমি, তাদের মধ্যে আহ, আমার মতো আমি ছিলাম সর্বোচ্চ শিক্ষিত বলা যায় তখন আমার বাহিনীতে। আহ, অর্থাৎ অধ্যাপনা করি। আর বাকি যারা ছিলেন শিক্ষিত তারা কেউ এমএ পড়েন, কেউ অনার্স পড়েন, কেউ ছাত্র। তবে প্রায় 85 থেকে 90 ভাগ যারা যোদ্ধা, সেই সমস্ত যোদ্ধাই ছিলেন এদেশের সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, একদম সাধারণ মানুষ। আপনি ভাবতেও পারবেন না আমরা কাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছি। তারা, তাদের দেশপ্রেমের কোনো তুলনা নাই, আমরা তাদের কথা ভুলে গেছি আর কি। আহ, মানে কি বলবো আপনাকে, গলা ধরে আসে কথা বলতে, যে যাদের সঙ্গে যুদ্ধ করেছি তাদের দেশপ্রেমের কোনো ধরনের মূল্যায়ন ঘটেনি, আমরা আমরা করতে পারিনি আর কি। আর যুদ্ধ টুদ্ধ কি করেছি সেই অভিজ্ঞতা শুনে আর কি হবে বলেন। যুদ্ধ করেছি, এটা সত্য, যুদ্ধ করেছি। এবং শুধুমাত্র আমি না, আমার সঙ্গে আরো কবি ছিলেন, আমার সঙ্গে রফিক আজাদ ছিলেন অল্প রফিক আজাদ দিনই, ছিলেন। হুম হুম। কিন্তু ছিলেন আরেকজন যিনি, তিনি হচ্ছেন বুলবুল খান মাহবুব।
ছাত্র ইউনিয়ন করতেন আমাদের সঙ্গে দীর্ঘকাল। তিনিও 9 মাস যুদ্ধ করেছেন আমার সঙ্গে একত্রে আর কি, ওই তাদের বাহিনীতে। দুজনই আমরা মানে কবিদের যদি কথা বলি হ্যাঁ হ্যাঁ, তার কথা হ্যাঁ শুনেছি। তিনিও তাকে আমরা আজকে পরম হ্যাঁ শ্রদ্ধা আপনি করে স্মরণ নিশ্চয়ই করছি। জানেন আর কি। তো এই মুক্তিযুদ্ধ করেছেন, তারও 50 বছর হতে চললো। আগামী বছর আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালিত হবে। এটা এটা একটা বড় একটা মাইল ফলক তো বটেই, কিন্তু এই সুবর্ণ জয়ন্তীর বছরটাকে সামনে রেখে দেশকে ঘিরে একজন মুক্তিযোদ্ধা হিসেবে, একজন সচেতন প্রগতিশীল মানুষ হিসেবে, একজন সৃজনশীল সাহিত্যিক হিসেবে আপনার প্রত্যাশা বা বলা যেতে পারে আপনার মূল্যায়ন বা আপনার স্বপ্ন কি দেশটাকে ঘিরে? এই এই স্বদেশ ভাবনা জায়গাটা যদি আরেকটু আমাদেরকে বলতেন। প্রত্যাশা তো বিশাল ছিল, প্রত্যাশা তো ছিল খুবই বিশাল। সেটি দেশ নিয়ে ছিল, ব্যক্তি জীবন নিয়ে ছিল, সেটি লেখালেখির ক্ষেত্রে ছিল। আমি আশা করেছিলাম যে আমাদের দেশেও রিয়েলি অন্তত লিটারেচারের ক্ষেত্রটি আরো এক্সপ্যান্ড করবে, আরো ভালো ব্যাপার ঘটবে আর কি। কিন্তু দুঃখের বিষয় এই যে তরুণরা ঠিক সেভাবে সাড়া দেননি। তরুণরা সেভাবে সাড়া দেবেন আমি সেটাও দেখতে পাচ্ছি না আর কি। যে প্রস্তুতির প্রয়োজন লিটারেচারের ক্ষেত্রে প্রয়োজন পড়ে আর কি, সেই প্রস্তুতি আমি আমার তরুণদের মধ্যে একদম দেখছি না। যেটি ৩০-৭০ কবিদের মধ্যে ছিল, যেটি ৩০-৭০-এর পরে আমরা যারা এই দেশে সাহিত্য করেছি আর কি, সেই সব লোকের মধ্যেও আমি দেখেছি অনেকের। কিন্তু আমি আমি লক্ষ্য করেছি যে ভাষা ব্যবহারের না ক্ষেত্রে না ভাষার শুধু শুধু সাহিত্য নয়, আসলে সামগ্রিক ভাবে, বিশেষ করে আমাদের সমাজটাকে ঘিরে, আমাদের যে রাজনীতির যে অবস্থান, যে সামাজিক অবক্ষয়ের জায়গা, ওই জায়গাগুলোতে আসলে সংকট কোথায়, কিভাবে আমরা কিন্তু উত্তরণ পেতে পারি, বা সমস্ত কি ক্ষেত্রে ভাবছেন এই যে। সংকট আছে, সমস্ত ক্ষেত্রে সংকট আছে এবং এই সংকট নিরসনের কোনো আশু পথ আমার চোখে পড়ছে না। একেবারে কি করে যে এই সংকটগুলো নিরসন করা যাবে এইটা ভাবতে পারছি না। হয়তো সুতরাং সংক্ষেপে বলে হয়তো আরেকটি মুক্তিযুদ্ধের দরকার পড়তে পারে, হয়তো বা অন্য আঙ্গিকে, অন্য আকারে আর কি। হ্যাঁ, তো যাই হোক, আমাদের আলোচনা তো মোটামুটি আমরা জি বলুন। হ্যাঁ, মোটামুটি শেষের পর্যায়ে এসে গেছে। তবে একটা কথা বলি আমি, লিটারেচারের ক্ষেত্রে যে কাজটি আমি মনে করি যে করা দরকার এখনকার তরুণদের ক্ষেত্রে, যারা তরুণ আছেন এখনো, যারা লেখালেখি শুরু করেছেন, বেশ কিছু দূর এগিয়েছেন, তারা উপমা লিখবেন না, তারা কোনো অলংকার ব্যবহার করবেন না, তারা ছন্দ শিখবেন না, ছন্দে লিখবেন না। এখন ছন্দে লিখবে না এরকম কাজ তো রবীন্দ্রনাথও করেছেন, ছন্দ ছাড়া লিখেছেন। ৩০-৭০রা ছন্দ ছাড়া লিখেছেন অনেকে, অনেক আবার পরিপূর্ণভাবে ছন্দেও লিখেছেন তারা, কোনো সন্দেহ নেই আর কি। ছন্দেই বেশি লিখেছেন, তবে ছন্দহীন লেখাও লিখেছেন, গদ্যে লিখেছেন। একটা ব্যাপার হলো এই যে ছন্দে আমি লিখবো না সত্যি, কিন্তু যদি আমি ভাষা ব্যবহারের স্মুথনেসটিকে ধরতে চাই, ভাষা ব্যবহারটিকে ঠিকঠাক মতো করতে চাই, তাহলে আমাকে ছন্দ শিখে নিতে হবে। অবশ্যই ছন্দ শিখে নিতে হবে। ভাষার যে একেবারে গায়ে গায়ে লেগে আছে যেসব ক্ষেত্র, যেসব অলংকার, যেরকম রূপক অলংকার, রূপক অলংকার ম্যাটাফোর যেটাকে বলি আমরা, হ্যাঁ, যেমন বলি আইনের হাত, ঘুমের গুহা, হ্যাঁ, এইসব, এই যে ঘুমের গুহা, গুহা বলতেও যা বুঝি, আইনের হাত বলতেও তাই বুঝি আর কি। আমরা বলি যে এই কাজটা করো না, আইনের হাত তোমাকে খপ করে ধরবে। আইনের এক্স্যাক্টলি হাত আছে? না, হাত নেই। কিন্তু আমরা এটাও জানি যে সত্যি হাত আছে। এই যে আইনের হাত, দি হ্যান্ড অফ ল, ইংরেজিতেও প্রচলিত, বাংলায়ও প্রচলিত। এইগুলো, এই যে রূপক অলংকার গুলো, এই রূপক অলংকার গুলো ল্যাঙ্গুয়েজের একেবারে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। এইগুলো সম্পর্কে না জেনে আপনি আপনি শামসুর রহমান পড়েন, আল মাহমুদ পড়েন,
শহীদ কাদি পড়েন। না, যে কোনো বড় হ্যাঁ, কবি, যে আপনি দেখবেন যে কোনো বড় কবি নেই বাংলা সাহিত্যে যিনি যে কোনো বড়, ছন্দ ছাড়া হ্যাঁ, এবং লিখে বিখ্যাত এবং হয়েছে। আপনাকে এক সমর সেন হ্যাঁ, ঘোষণা দিয়ে তাও তিনি মাত্র একটি মতে গ্রন্থ রচনা করেছিলেন। পরে অরুণ মিত্র হয়তো খানিকটা গদ্যের দিকে বেশি ঝোঁক দিয়েছিলেন। আর ছন্দ হ্যাঁ, শুধু হ্যাঁ, কবিতার জন্য হ্যাঁ, নয়, হ্যাঁ, ছন্দ তো গদ্যের জন্যও প্রয়োজন। ছন্দ শিখলে তার প্রভাব গদ্যও পড়বে, গদ্যের এক্সাক্টলি। মধ্যে একটা গীতলতা এই আসবে, ব্যাপারটি গদ্যের মধ্যে একটা সুন্দর আমাদের লেখকরা প্রবাহমানতা জানে। তৈরি হবে, সুখবট্ট গদ্য হয়ে উঠবে। সেটার জন্য এক্সাক্টলি, দরকার এক্সাক্টলি। রয়েছে আর কি। এটাই হলো ভাষার ক্ষেত্রে, ভাষা শিক্ষার ক্ষেত্রে যেসব জিনিস শিখতে হবে, সেটা হলো ওই যে রবীন্দ্রনাথের আরে মানে জীবন দাসের সন্ধিদত্তের যে দুটো কথা বললাম, খুব সহজ কথা নয়। এই একেবারে সহজ করে একদম বর্ণনায় দেবেন আপনি, ওইটা আমি কেন পড়বো? আমি তো গাছ চিনি, আমি তো প্রকৃতি জানি, আমি তো আমার চারপাশের সমস্ত কিছু চোখে দেখি। সেটার একেবারে মানে একেবারেই একটা বর্ণনা আপনি দিয়ে যাবেন আর আমি পড়বো, কেন পড়বো? আপনাকে লিখতে হবে সেই রকম করে যাতে আমাকে আকৃষ্ট করে। আমি যাতে আবিষ্কার করে আনন্দ পাই। আমি যাতে এই যে চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশার ভেতরে কি আছে এটা ঠিক মতো টের পাই। এই যে সব পাখি ঘরে ফেরে, এরপরে কবি একটা ড্যাশ দিয়ে লিখেছেন সব নদী, ফুরায় জীবনের সব লেনদেন। এই যে সব পাখি ঘরে ফেরে, কখন ফেরে? সন্ধ্যেবেলায়। সব নদী কি করে তা কিন্তু কবি বলে দেননি। সব নদী কি করে এটা আমাকে ভেবে বার করতে হবে। আমি যখন ভেবে বার করি যে আরে সব নদী তো সমুদ্রে যায়। এটাই তার গন্তব্য, আল্টিমেট গোল। ও এই কথা বলতে চান? এই যে আবিষ্কারটুকু আমাকে কবি করার সুযোগ দিলেন। সুতরাং ওই কবিতা আমি পড়ি। এই যে পান্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে পান্ডুলিপি করে আয়োজন আমি পড়ি কেন? আমি পড়ি আবিষ্কারের নেশায়। কি বলতে চান? এই লেখক কি বলতে চান? ওই লেখক কি বলতে চান? ওইটার ভেতর দিয়ে কি তিনি প্রকাশ করতে চান? এটি যখন আবিষ্কার করি আমি, তখন বুঝি যে আরে আমি তো ১৯-২০। ও যদি ২০ হয়ে কবিতা লিখে থাকে, তাহলে আমি তো ১৯.৫ প্রায়। ওর সমস্ত কথাই তো আমি বুঝতে পারছি। এই একদম যে শেষ আবিষ্কারের হ্যাঁ, আনন্দ, সেই এই হুম। আবিষ্কারের আনন্দের জন্যই পাঠক কবিতা পড়ে বা পাঠক লেখা পড়ে। তো আচ্ছা, এইটুকু হ্যাঁ, যদি না থাকে লেখার মধ্যে, তা আমি কেন পড়বো লেখা? সেটাই। একেবারে শেষ এই প্রশ্ন, হচ্ছে একেবারে শেষ প্রশ্ন বা জিজ্ঞাসা, লেখালেখি নিয়ে সামনের কি পরিকল্পনা রয়েছে আপনার, বা সামগ্রিকভাবে বাংলাদেশের সাহিত্য নিয়ে বা কি স্বপ্নটা রয়েছে, সেটা একটু বলতেন। এরপর আমরা মুক্ত আলোচনায় চলে যাব, পরে ফিরে আসবো আপনার লেখা পাঠ শুনতে এবং তারপর উপসংহার টানবো। আপাতত লেখা নিয়ে আপনার কি আচ্ছা, পরিকল্পনা রয়েছে সামনে, এবং বাংলাদেশের সাহিত্য নিয়ে আপনার কি পরিকল্পনা প্রত্যাশাগুলো আমার রয়েছে? নিজস্ব যে হ্যাঁ, আচ্ছা, ব্যক্তিগত। নিজস্ব যে পরিকল্পনা আছে সেটা হচ্ছে এই যে মুক্তিযুদ্ধ নিয়ে একটা লেখা আমি শুরু করেছিলাম বছর ৭ আগে, গদ্যই আরকি। হুম, আমি গদ্যও লিখেছি। আ আপনি এর আগে বলেছেন যে গদ্য-টদ্য যেগুলো লিখেছি, কিন্তু এই লেখাটা আমি শেষ করিনি। আমার একটা পরিকল্পনা আছে এই লেখাটা আমি শেষ করব এটা আরকি। কি স্মৃতি সে একটু কথামূলক, বড়ই হবে এটা মুক্তিযুদ্ধ উপন্যাস। স্মৃতিচারণামূলক, স্মৃতি না উপন্যাস? না, একেবারেই উপন্যাস। উপন্যাস, হ্যাঁ, আচ্ছা। হুম, হুম। মুক্তিযুদ্ধের খুব ভালো উপন্যাস এখন পর্যন্ত লেখা হয়নি, হয়নি। আমাদের সবারই তার কারণ আক্ষেপ যে আমাদের বড় মাপের লেখকদের উপন্যাস হয়নি। হ্যাঁ, হুম, সেটি। এক্সাক্টলি বড় হ্যাঁ, মাপের উপন্যাস হয়নি। আর কারণ আমাদের লেখকদের মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা নেই আরকি। যেটা আচ্ছা, হ্যাঁ, অল্প বিস্তর আমার আছে আরকি। হ্যাঁ, ছিল বলা যায়। কিন্তু আমিও লিখে শেষ করতে পারবো এটা আমি জোর দিয়ে বলতে পারছি না আরকি। আচ্ছা। যাই হোক আরকি। না, আমার তো মনে হয় বেসিক কাজটা হচ্ছে আমার কবিতা, হুম, সেটি আমি লিখবো। আ বেসিক কবিতা লিখবো এবং এই লেখাটি আমি শেষ শেষ করার চেষ্টা করবেন। করব। প্রায় হুম, ১০০ খানেক পৃষ্ঠার মতো লেখা হয়ে গেছে আরকি। আ সুতরাং এটা যদি আমি শেষ করতে পারি ওইটা করব আর আ নিজের কবিতাই লিখব। কবিতাই লিখব। হয়তো বাচ্চাদেরও কিছু লেখা, আর কিছু লেখা যদি আমি সময় পাই, যদি জীবন পারমিট করে তাহলে হয়তো এই কাজটুকু করব আরকি। দেশের তবে সাহিত্য দেশের সঙ্গে, সাহিত্য সঙ্গে অঙ্গনে আর যেটা করব সেটা হচ্ছে পড়াশোনা। আমি চিরকালই পড়েছি আমি চিরকালই পড়েছি আর পড়াশোনাটা চালিয়ে যাবো আরকি। সবসময় বই কিনি এবং পড়ি আরকি। এটাই আমার বেসিক কাজ আরকি। পরিকল্পনা। আর দেশের সাহিত্য অঙ্গনে কি দেখতে চাইছেন? কি পরিমাণে জীবদ্দশায় কি দেখে যেতে চান?
কি সেই প্রত্যাশা বা কি সেই স্বপ্ন? আমার যেসব প্রত্যাশা ছিল সেগুলো আর পূরণ হবার নয়। না, না, হ্যাঁ, তারপরেও কত হ্যাঁ, অন্তত তারপরেও হুম, দেশ নিয়েই বড় প্রত্যাশা ছিল যে দেশটি হবে সাধারণ মানুষের জন্য ভালো থাকা, প- থাকা, খেয়ে পড়ে বেঁচে বেঁচে থাকার একটা আহ, চমৎকার দেশ হবে। সেইটি আমরা এখনো পাইনি, সেটি বলতে পারিনি আর কি। এখন যদি হয়, আশা আছে যে যদি হয় ভবিষ্যতে দেখে যেতে পারি তাহলে ভালো লাগবে। আর লিটারেচারের ক্ষেত্রটিও যদি এরকম এখনকার ছেলেরা যা ভাবছে, এই ভাবনা বাদ দিয়ে যদি তারা পড়াশোনা করে আর কি, তাহলে খুশি হই। এছাড়া আর আমার কোনো আশা নেই। খুব বেশি প্রত্যাশা নেই। অনেক ধন্যবাদ। আমরা এই পর্বটা আপনার সঙ্গে আমার সংলাপ পর্বটা এখানেই আমরা শেষ করব। করে আমাদের কয়েকজন মানুষ এসছেন আজকে এখানে, তাদের সঙ্গে তাদের যদি কোনো মন্তব্য প্রশ্ন থাকে একটা মুক্ত আলোচনা করার চেষ্টা করব। লাইভে কয়েকজন দেখেছেন, তারা দুই একটা মন্তব্য পাঠিয়েছে, সেটা নিয়ে কথা বলবো এবং আবার আপনার কাছে ফিরে আসবো, আপনার একটা পাঠ শুনবো এবং আপনার একটা উপসংহার মন্তব্যের ভিতর দিয়ে আমরা অনুষ্ঠানে ইতি টানবো। তো আমার এখানে আমার এক বন্ধু সালাউদ্দিন আহমেদ যুক্ত হয়েছেন একদম গোড়া থেকেই। তিনি ব্যাংকার, বিটিভির ইংরেজি সংবাদ পাঠক, একজন স্কাউট নেতা এবং বিশেষ করে বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি তার অগাধ মমতা এবং ভালোবাসা। সালাউদ্দিন, তুমি যদি তোমার মাইক্রোফোনটা অন খুবই করে খুশি হচ্ছি। হ্যাঁ হ্যাঁ তোমার মতো করেই কিছু কথা বলো এবং মাহবুব ভাইয়ের সঙ্গে একটা সংলাপে যুক্ত হও। অশেষ ধন্যবাদ মাহবুব ভাই। শোনা যাচ্ছে? আর একটু জোরে করতে হবে, আর একটু জোরে করতে হবে। আমি তাহলে কাছে নিয়ে আসি মাইক্রোফোনটা। ওটা হচ্ছে যে আমি খানিকটা কষ্টই পেলাম। উনি আমাদের খুব বিরল কয়েকজন লেখকের মধ্যে উনি সরাসরি মুক্তিযুদ্ধে গেছেন তোমার এবং মুখটাও তখন উনি রীতিমতো একজন শিক্ষক। তোমার মুখটাও ঢাকা পড়ে যাচ্ছে, প্লিজ একটু যে দেখা যাচ্ছে? ক্যামেরাটা যদি ঠিক করতে পারতে তাহলে পুরো এইটা চমৎকার। হ্যালো। হ্যাঁ ক্যামেরাটা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এখন ঠিক আছে। জি আপনিও বলেন। কেন যেন দেখতে পাচ্ছেন। হুম। সালাউদ্দিন আহমেদ সাহেব কেমন আছেন? ভালো, থ্যাংক ইউ। মাহবুব ভাই, হ্যাঁ, আপনি ভালো আছেন? হ্যাঁ, জি বলেন। মানে ভালো লাগছে যে আপনি এসছেন। মানে কথা হচ্ছে যে গত ২-৩ দিন আগে আমরা একটা সাক্ষাৎকারে বসেছিলাম একটা ইয়ের সিলেকশনের জন্যে। তখন বেশ কজন, মানে প্রায় ৫০০ যুবককে কাউকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে তোমার জেলা কেন বিখ্যাত? তো কুষ্টিয়ার যেই ছেলেটা এসছে, বেশ কয়েকটা ছেলে একই জবাব দিল, কুষ্টিয়া বিখ্যাত হচ্ছে তিলের খাজার জন্যে। তো লালন ফকির বলল হ্যাঁ, শুনেছে বোধহয় নামটা, কিন্তু তারপরে ও আমাদেরকে আশ্বস্ত করতে চাইলো যে তিলের খাজার চেয়ে বড় স্বাদু কিছু নেই। তা আমরা মনে মনে হাসছিলাম যে নরসিংদীকে জিজ্ঞেস করলাম, ও কলার কথাই বললো কয়েকজন। তা আমরা ভাবছিলাম যে এরপর কাউকে জিজ্ঞেস করলে হয়তো ও কচুর কথা বলবে। যে তো জয়পুরহাটের ২-৩ জন এলো এবং মানে অদ্ভুত ভাবে ২-৩ জনই কিন্তু বললো যে জয়পুরহাট হচ্ছে প্রচুর লতি খুব চমৎকার হয়। আর কিছু আমি ২-১ জন গায়ক গায়িকার কথা জিজ্ঞেস করলাম, ওরা সেটা তেমন ভালো জানে না। এখন অবস্থা হচ্ছে যে আমাদের বইপত্র বইপত্রের লেখকরা সমাজ থেকে কত দূরে চলে গেছেন যে ওরা এখন লালন ফকিরকেও চেনে না, রবি ঠাকুরকেও বোধহয় চেনে কিনা আমার এখন সন্দেহ হচ্ছে, কিন্তু তিলের খাজা, কচুল্লতি, কলা এগুলোই চেনে। তা এখন আমার তো মনে হয় কি যে যে গত সেদিন একটা সাক্ষাৎকারে দেখছিলাম যে সত্যজিৎ রায় যখন ফেলুদার একটা গল্পকে ছবি বানানো হলো, ওখানে জয়সালমীর বলে একটা শহর রাজস্থানের, ওই হ্যাঁ, শহরটা এতই অজ্ঞাত, মানে অখ্যাত ছিল যে হ্যাঁ, লোকে নাকি ওটাকে ঠাট্টা করে বলতো যা সালে মার, মানে ওখানে গেলে মরণ ছাড়া কিছু নেই। তো সেই হুম, জয়সালমীরকে ফেলুদার একটা কাহিনীতে, একটা ছবিতে এমন ভাবে নিয়ে এসছেন যে এরপর ওখানে পর্যটকদের মিছিল শুরু হলো, এখনো সেই মিছিল থামেনি। হুম, এখন হুম। আমাদের সাহিত্যিকেরা যে সম্ভবত যে বিনিয়োগকারী, চলচ্চিত্র নির্মাতা, তারা সবাই মিলে যদি একটা ভোট না পাকান, তাহলে আরো দূরে চলে যেতে থাকবেন। শেষে ওই কচুরলতি আর কলা আর তিলের খাজাই মুখ্য হয়ে থাকবে। এটাই বিখ্যাত তা হবে। এখন এটা আ- বিখ্যাত আ- হবে। নরসিংদী বলতে সাবজুর রহমানের না, নাম আমি কেউ নেবে না। না, বাবু ভাই, আমি হ্যাঁ,
আশার হয়। ইয়েটা দেখছি যে একত্র যদি হওয়া যেত, তাহলে বিনিয়োগকারীরা আছেন তারা যদি অন্তত ব্যবসা বুদ্ধির কথা ভেবেও এখানে আসেন, চিত্র নির্মাতারা আসেন, ঐরকম কাহিনী তৈরি হয়, তাহলে হয়তো সমাজের সঙ্গে ঘনিষ্ঠতা খানিকটা হলেও বাড়ানো যেতে পারে, যেটা ভয়ানক রকমের দরকার। ওই যেই ছেলেগুলোর সঙ্গে কথা বলেছি, তিলের খাজা আর কচুল্লতির যে স্তাবক, হুম, তারা কিন্তু গ্র্যাজুয়েট, মানে তারা ক্লাস হ্যাঁ। 3-4 এর ছাত্র কিন্তু নন। তো এখন কোথায় আছি সেটা বুঝবার চেষ্টা করছি না, আর না কি, বুঝেছি। এই এটা এটা অবস্থা। আমাকে বলতে হবে না। আমি এইসব কথাই বলছিলাম মূলত একটু অন্য ভাষায় জি, অন্যরকম করে। হ্যাঁ, কিন্তু এইগুলোই বলেছি। আচ্ছা, এইরকমই অবস্থা। হ্যাঁ, তা আমাদের মাঝখানে আজকে কিন্তু অবস্থাটার বদল ভয়ানক দরকার, হ্যাঁ, ভীষণ দরকার। ভয়ানক রকমের বদল দরকার। জি, জি, আমাদের জি, শিক্ষা যে কোন পর্যায়ে আছে, এই যে আমি ঠিক। যে অভিযোগটা করলাম যে আমাদের শিক্ষকরাও খুব জি। বেশি শিক্ষিত লোক নন, এটা খুব মিথ্যে কথা না আরকি। আমি তো না, তাদের না, সঙ্গে মিথ্যে কথা না। মিশেছি, আমি মিথ্যে কথা দেখেছি। না। আচ্ছা, এ আমাদের আনন্দের বিষয় যে আজকে একজন এই প্রজন্মের একজন তরুণ যুক্ত হয়েছে। আপনারা যাদের খানিকটা সমালোচনা করছিলেন, এই তরুণটিকে আমি চিনি। সে হ্যাঁ, বেশ নিবিষ্ট পাঠক, টুকটাক লেখালেখিরও চেষ্টা করে। সে দেখলাম তার মাইক্রোফোনটি অন জি। করেছে। সালাউদ্দিন, তুমি পরে আবার এসো, আবার হ্যাঁ, আবার প্লিজ কথা বলো। আমরা শুনি। আমি মামুনের, তানিমের নিশ্চয়ই, নিশ্চয়ই। কথা শুনতে চাই। ও হ্যাঁ, বোধহয় কিছু বলতে চাইছে। তানিম, বলো। হ্যাঁ, আমরাও একটু শুনি। হুম, হুম। হ্যাঁ, প্লিজ। না ভাইয়া, প্রথমে আলম ভাইকে ধন্যবাদ জানাবো এত সুন্দর একটা আয়োজনের জন্য। এবং তারপরে প্রথমে যেটা বলবো যে অনেক বেশি ধন্যবাদ শ্রদ্ধেয় মাহবুব সাদিককে নিয়ে আসার জন্য। এবং আজকের যে পুরো আয়োজনটা আমি একদম শুরু থেকেই ছিলাম, এবং সে কারণে নিজে নিজেকেই ধন্যবাদ দিচ্ছি। আমার অনেকগুলো শো মিস যায় মাঝে মাঝে বিভিন্ন কারণে। আজকে শুরু থেকেই ছিলাম, এবং একবার আমার মনে হয়নি যে আমি উঠে একটু অন্য কাজটা করি কিংবা অন্যদিকে কোনো ব্যস্ততা পড়লে সেটা দেখি। কারণ তিনি সবগুলো কথাগুলো এত সুন্দর করে গুছিয়ে বলছেন যে আমার মনে হলো শুরু থেকে একটা সুন্দর গদ্য আমি পড়ছি। এন্ড ওই গদ্যটার মধ্যে আমি ভাবলাম যে না, আমি গদ্যটা পড়ে শেষ করব, তারপর আজকে বাকি কাজগুলো করব আর কি। তো অনেক বেশি ধন্যবাদ সে কারণে। অনেক গোছানো খুব কথাবার্তা সব বিষয়ে, যে কোনো বিষয়ে। এবং আমি একমত পোষণ করব যে বর্তমান তরুণ প্রজন্মের যে সাহিত্য, বর্তমানের যে সাহিত্য, আমাদের দেশীয় সাহিত্য, সেটা নিয়ে উনি যা বললেন, টলস্টয় একটা কথা বলেছেন, একটা সাহিত্যকর্ম নিয়ে টলস্টয়ের একটা কথা আমার মনে পড়ে, যে তিনি বললেন একটা সাহিত্যকর্ম রচনার জন্য ৩টা জিনিস অবশ্যই থাকতে হবে একটা ভালো সাহিত্যে। প্রথমটা হচ্ছে বক্তব্য, দ্বিতীয়টা হচ্ছে সেই বক্তব্যের প্রতি লেখকের অবস্থান, এবং তৃতীয়টা হচ্ছে সেই বক্তব্য প্রকাশের ধারাটা কিভাবে প্রকাশ করা হচ্ছে। এবং জনাব মাহবুব সাদিক সেই দিকটাতে আলোচনা করেছেন যে কি লেখা হচ্ছে, ওই লেখন শৈলীটা কিভাবে হচ্ছে, বক্তব্যটা কোথায়, সেই দিকগুলো নিয়ে। এবং এগুলোই হচ্ছে আমাদের সাহিত্যে বর্তমানে এটারই সবচেয়ে বেশি অভাব। এখানে কোনো বক্তব্য থাকে না, লেখা নিয়ে সেভাবে কোনো নিরীক্ষা করা হয় না, কোনো ঠিকঠাক ন্যারেটিভ এখানে পাওয়া যায় না। যেই কারণে আমার মনে হয় আমাদের বর্তমান যে সাহিত্য, সেখানে কোনো স্বতন্ত্রতা নেই, কিংবা বলতে গেলে সেইভাবে ভালো কোনো সাহিত্যকর্ম রচিত হচ্ছে না আরকি। আর এর পাশাপাশি প্রকাশকদের যেই ধরনের মনোভাব, তারা সব সব লাভের গুড় তারা একাই খেতে চায়, সেই ধরনের মনোভাব তো আছেই। সেই সাথে পাঠকের সীমাবদ্ধতা তো আছেই। পাঠকরা হচ্ছে আজকাল আমরা যেটাকে বলি জনরা সাহিত্য, খুব মারমার কাটকাট থ্রিলার কিংবা হরর এই ধরনের জিনিসগুলোতে মত্ত থাকে, and সেগুলোকেই সাহিত্যে একটা অবস্থান দিতে চায়। এর ফলে যেটা হচ্ছে নিখাত যে সাহিত্য, সেই জায়গাটা হারিয়ে ফেলছে and সেটা সম্পর্কে জানছেই না, যেটা মাঝে মাঝে খুবই হতাশ করে যেই ব্যাপারটা আর কি আমাকে। তো এটুকুই ছিল কথা। ধন্যবাদ আলম ভাই এবং মাহবুব সাদিক, আপনাদের দুজনকে অনেক বেশি ধন্যবাদ। ধন্যবাদ, না, তানিম। আপনাকেও একটু ধন্যবাদ দিই আরকি। মামুনুর তানিম, হ্যাঁ। জি। আপনার কথাটাও খুব গোছানো, বেশ ভালো। আর আপনি কি লেখালেখি করেন? হ্যাঁ, আমি টুকটাক লেখালেখির ও চেষ্টা আচ্ছা, করি। টুকটাক মূলত লেখালেখি না করে মূলত যদি চলচ্চিত্র আপনি নিয়ে, লেখালেখি করেন মূলত তাহলে টুকটাক মূলত করবেন না। মূলত চলচ্চিত্র নিয়েই লেখালেখি। সে সাংঘাতিক ও, চলচ্চিত্র অনুরাগী। চলচ্চিত্র নিয়ে আরকি। চলচ্চিত্রের উপর প্রচুর সমালোচনা লিখে। সম্প্রতি সাহিত্য নিয়েও কিছু লেখা শুরু করেছে, বিশেষ করে বইয়ের আলোচনা লিখে। সম্প্রতি সে মাসরুর আরিফিনের আগস্ট আবছায়া নিয়ে খুব চমৎকার একটি আলোচনা লিখেছে, এবং সেটি যে ত্রৈমাসিক বই পত্রিকা জাতীয় গ্রন্থ কেন্দ্র থেকে যেটা প্রকাশিত হয়, আচ্ছা, আচ্ছা। বই হ্যাঁ, পত্রিকার হ্যাঁ। এই সংখ্যাটি প্রকাশিত হবে আর কি। হ্যাঁ, আচ্ছা, এই সংখ্যায় প্রকাশিত হয়। এবং মামুনুর তামিম, সেটি সম্পাদনা করছেন ফারুক মাহমুদ। আপনি নাম শুনে থাকবেন, কবি ফারুক হ্যাঁ, মাহমুদ। ফারুক মাহমুদ। তিনি সেদিন হুম। আমাকে ফোন করে বললেন যে খুব ভালো লেখা হয়েছে, এর মধ্যে তিনি প্রচন্ড শক্তি এবং সম্ভাবনা দেখছেন। না, না, বলেন। মামুনুর তামিমের কথাটাও খুব গোছানো। ভাল লাগলো।
হ্যাঁ, এইসব কথাই বলেছি। মূলত মানে বক্তব্য বক্তব্য যা সেইটি প্রত্যেক লেখকেরই প্রায় কাছাকাছি। প্রেমের কবিতা লিখবেন, প্রেমের কবিতা সবাই লেখে আর কি। তো প্রেমের কবিতা ছাড়াও আর যা লিখবেন সেটা হচ্ছে আপনার চারপাশ, আপনি আপনি যা দেখছেন, আপনার যে কালকে আপনি দেখছেন, যে মানুষকে দেখছেন, সেগুলোই নিয়ে লিখবেন, এটাই আপনার বক্তব্য। কিন্তু ভাষাটি আপনার নিজের হওয়া চাই। ফলে সমস্ত শিক্ষাটি প্রকাশ মাধ্যমের উপরে। কিভাবে প্রকাশ করবেন? একটা ছোট্ট কথা বলি আর কি, ছোট্ট কথা। রবীন্দ্রনাথ স্যার একটা ছোট্ট সন্ধ্যার উদাহরণ। সন্ধ্যায়, সন্ধ্যা নামে সন্ধ্যা তন্দ্রালসা, সোনার আঁচল খসা, হাতে দীপ শিখা। আর সন্ধ্যার নাম আনিয়ে তো আরেকজন, আমাদের জীবন দাসেরও একটা লাইন আছে। হ্যাঁ, জীবন দাসেরও একটা লাইন আছে, শিশিরের শব্দের মতন সন্ধ্যা নামে। শিশির যেরকম নিঃশব্দে পড়ে, সন্ধ্যাও তেমনি নিঃশব্দে নামে। কিন্তু রবীন্দ্রনাথ কি বলেন দেখেন, নামে সন্ধ্যা তন্দ্রালসা, তন্দ্রালসার মতো, তন্দ্রায় আলস্য, এইটুকুর মতো করে নামে সোনার আঁচল খসা। সেটাও আমরা বুঝি যে সোনার আঁচল যে রঙের, তখন আকাশের রং ওরকমই থাকে এবং সন্ধ্যার রঙও প্রায় ওরকম। কিন্তু তার হাতে দীপ শিখা কেন? এই যে হাতে দীপ শিখা, সন্ধ্যার হাতে কি দীপ শিখা থাকে? সন্ধ্যা কি কেউ? এই যে এই যে চমৎকার একটি হাতে দীপ শিখা, সন্ধ্যার হাতে দীপ শিখা দিয়ে বুঝিয়েছেন যে সন্ধ্যাবেলায় তুলসী তলায় আমাদের যেসব বধূরা প্রদীপ দিতে যান, সেই সন্ধ্যা তন্ত্রালসা ওরকম করে নামছে এবং হাতে, তার হাতে দীপ শিখা। এই নারীটিও সেখানে আছেন, এই বাক্যের মধ্যে আছেন। এই যে লিটারেচার হচ্ছে ল্যাঙ্গুয়েজের মধ্যেকার মারপ্যাচ, এবং সেইটি যত চমৎকার হবে এবং পাঠক সেটাকে আবিষ্কার করে যত আনন্দ পাবেন, অন্য কোথাও সেই আনন্দ আপনি খুঁজে পাবেন না। এই জন্য লিটারেচার মানুষকে, আমাদের এত আকৃষ্ট করে, আপনাকে আমাকে। এই যে একটা লোক এই যে সঞ্চালন করছেন আর কি, এটা কিসের পাণ্ডুলিপি করে আয়োজন, এই যে 15 নম্বর কি, নিশ্চয়ই এর আগে পরে আরো বহুবার এটি এই কাজটা করবে। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ মাহবুব ভাই। আমাদের লাইভে যারা যারা দেখছেন সেখান থেকে একজন একটা মন্তব্য করেছে, আমার মনে প্রশ্ন করেছে, আমার মনে আপনি হয়তো খানিকটা উত্তর দিতে পারবেন। তিনি রঞ্জনা ব্যানার্জি, কানাডায় থাকে, তিনি নিজেও লেখক, তার বই আছে, গ্রন্থ আছে একাধিক। রঞ্জনা ব্যানার্জি মন্তব্য করেছেন, ভালো লেখকের জন্য ভালো পাঠকের দরকার। ভালো পাঠক বলতে আমি সংখ্যায় অনেক বই পড়ুয়া পাঠকের কথা বোঝাচ্ছি না, রুচিশীল পাঠকের কথা বোঝাচ্ছি। প্রচুর বই হচ্ছে, কিন্তু সেই বই সাহিত্য মানে কতটা ভারী তা নিয়ে দ্বিধা আছে। পাঠককে সাহিত্যের দিকে ফেরানোর বা চেনানোর জন্য কি করা দরকার? ভালো সাহিত্যের দিকে পাঠককে ফেরানোর এবং সাহিত্যকে চেনানোর জন্য কি করা দরকার? আপনি আপনার মতো করে একটা দুটো পরামর্শ। এটা পাঠক তো লিটারেচার মূলত পাঠক তৈরি করে, সাহিত্য মূলত পাঠক তৈরি করে। এখন একজন লোক বই পড়বে কি পড়বে না সেটা তো জোর করে তার উপরে চাপিয়ে দেওয়া যায় না। এখন রাস্তার লোকটি বই পড়বে কিনা, বা রাস্তা দিয়ে যারা যাচ্ছে, বা ঘর বাড়িতে, মানে আমাদের দেশে যারা আছে প্রত্যেকেই ভালো পাঠক হবেন, এইটা আমরা আশাও করতে পারি না। ভালো পাঠক চিরকালই কম, এবং শুধুমাত্র এই দেশে না, এই যে বাঙালি, আমরা বাঙালিরাই যে সবচেয়ে খারাপ পাঠক তা কিন্তু নয়। সারা পৃথিবীতেই ভালো পাঠক খুব কম, খুবই কম। এবং গ্রেট লেখকদের লেখা বোঝারও মানুষজনও বেশ কম, বইও কেনেন কম। সাধারণভাবে গোয়েন্দা উপন্যাসই সবচেয়ে বেশি কেনেন। আমিও কিন্তু আবার গোয়েন্দা উপন্যাস পড়েছি ছেলেবেলা থেকে, আমিও পড়েছি, এখনো হাতের কাছে পেলে যে পড়ি না তা না আর কি, হাতের কাছে যা পাই তাই পড়ি, কিন্তু সেটা একটু বেছে বেছে পড়ি আর কি দীর্ঘকাল যাবত। তো ভালো, যাকে জেমস জয়েসের লেখক মানে পাঠক কম হবেন। জেমস জয়েস যখন
তার বিশেষণ ব্যবহার করেন, ছোট ছোট বাক্যের ভেতরে একটা দুটো তিনটে চারটে করে বিশেষণ ব্যবহার করে যাচ্ছেন। আছে এর একই সঙ্গে সঙ্গে আছে নানা ধরনের মেটাফোর, অলংকার। হ্যাঁ, সুতরাং তার পাঠক কম হবে। ফ্রান্স কাফকার পাঠক চিরকাল কম ছিল, একালেও খুব কম আছে। আমরা ছেলেবেলা থেকে পড়ে এসেছি, তা ঠিক আছে। এখন ভালো পাঠক প্রয়োজন, এটা সত্য, কিন্তু ভালো পাঠকের জন্য ভালো লেখক থাকলেই কেবলমাত্র পাঠক আকৃষ্ট হবেন, বই পড়ার জন্য অর্থাৎ আকৃষ্ট একজন হবেন। আরেকজনের পরিপূরক, লেখক আপনি পাঠক বলতে একজন আরেকজনের পরিপূরক আপনি বলতে চাই কি? হ্যাঁ, কিন্তু মানে একটা না কিন্তু থাকলে আর একটা হবে না। কিন্তু সাধারণভাবে আমি মনে করি পাঠক বাড়ানোর জন্য কিছু সামাজিক উদ্যোগ, রাষ্ট্রীয় উদ্যোগ, পাঠাগার আন্দোলন হতে পারে, স্কুলে স্কুলে বাধ্যতামূলক লাইব্রেরি ক্লাস হতে পারে, বই কেন্দ্রিক নানা রকম অনুষ্ঠান, যত বেশি হবে বই কেন্দ্রিক অনুষ্ঠান, বই কেন্দ্রিক প্রকাশনা। হ্যাঁ, আমার মনে তাহলে এটা একটা পাঠ সংস্কৃতিটা প্রচার মাধ্যমগুলো, যে ইলেকট্রনিক বৈদ্যুতিন প্রচার মাধ্যমগুলো যদি নিয়মিত বই এবং লেখক কেন্দ্রিক অনুষ্ঠান করতো, তাহলে কিন্তু তার একটা ইতিবাচক প্রভাব পড়তো। আর এই জিনিসগুলো আমরা দাবি করতে পারি এবং আদায় করার জন্য হয়তো একটা জোর সামাজিক চাপ প্রয়োগ করতে পারি। যাই হোক, এখানে আরেকজন আপনি চিনবেন হয়তো, গোলাম কিবরিয়া পিনু, তিনি নিজে একজন ভালো কবি এবং খুব সমাজ সচেতন লেখক। তিনি মন্তব্য করেছেন, আমার একজন অত্যন্ত প্রিয় মানুষ ও প্রিয় কবি মাহবুব সাদিক, এই আয়োজন ভালো লাগছে, শুনছি। আপনি তার উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। আচ্ছা, গোলাম কিবরিয়া কি বলবো, উনি আমাদের মোটামুটি রকমের বন্ধু মানুষ। মোটামুটি বন্ধু বলি যে আমাদের থেকে বয়সী ছোট বটে, কিন্তু একত্র চলাফেরাও করি কি। ওকে ওকে আর কিছু বলার নেই, ও আমাকে খুব ভালো চেনে, আমি ওকে খুব ভালো চিনি। সৈয়দ কামরুল হাসান, আপনি তার নাম শুনেছেন, তিনি হচ্ছে খুব শক্তিমান কথা সাহিত্যিক, আমাদের একটুখানি অগ্রজ সৈয়দ কামরুল হাসান। ইদানিং একটু কম লিখছেন, কিন্তু তিনি একসময় খুব শক্তি এবং সম্ভাবনা নিয়ে এসেছিলেন আমাদের কথা সাহিত্যে। তিনি লিখেছেন, আমি আরেকটা মিটিং এ থাকায় সরাসরি যোগ দেওয়ার সুযোগ হচ্ছে না, বোধহয় ইউটিউব থেকে দেখে নেওয়ার সুযোগ হবে। আয়োজক এবং আলোচক উভয়ের জন্য শুভকামনা। আপনার জন্য সেই শুভকামনা জানিয়েছে সৈয়দ কামরুল হাসান। শাহনওয়াজ লিঙ্কন লিখেছে, চমৎকার আয়োজন। শাহরিয়ার পারভেজ বলেছে, সমৃদ্ধ আয়োজন। নাফিস সাদিকিন বলেছে, দারুণ। এই হলো মন্তব্য। আমাদের সময় প্রায় শেষ হয়ে গেছে। এখানে যারা আছেন তার মধ্যে মাহি আবরার এখনো কিছু বলেননি। মাহি, আপনি কিছু বলতে আগ্রহী মাহবুব সাদিক একজন মুক্তিযোদ্ধা সাহিত্যিক, তার প্রতি? হ্যাঁ, তিনি বলবেন। হ্যাঁ, আমি শুনছি এবং মুগ্ধ হয়ে শুনছি, সেটাই ভালো লাগছে। উনি এত সুন্দর করে বলছেন, বিশেষ করে একজন মুক্তিযোদ্ধা হিসাবে ওনার প্রতি আমার প্রচন্ড শ্রদ্ধা রইল। আর ওই সময়কার কথা যখন বলছিলেন যে সাধারণ মানুষই যুদ্ধ করেছে এবং সাধারণ মানুষের প্রতি উনার যে এখনো যে মমতা, মানে প্রায় মানে কান্না চলে আসছিল, সেই সময় আমারও কান্না পাচ্ছিল। উনি ভালো থাকুন, উনার সুস্থতা কামনা। আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, বলুন। ভালো লাগলো আপনার কথা। কারণ হচ্ছে এই যে অর্থনৈতিক মুক্তি, সেটাই আমরা চেয়েছিলাম। সেটা জানি না কতটুকু হয়েছে, কিন্তু সমাজের যে অবস্থা এত খারাপ, আমি আপনার মতই খুবই মানে আমি ভীষণ হতাশাগ্রস্ত, যে দেশের আসলে মনে অনেক কিছু হবে। ধন্যবাদ। আপনি একজন তারপরেও আশাবাদ ছাড়া আমিও ছাড়ি না, জানি না। হ্যাঁ, সেই আর কি। আচ্ছা, ধন্যবাদ। আমাদের সময় প্রায় শেষ হয়ে আসছে। আমি আপনার পাঠে ফিরে আসবো, আপনার কবিতা শুনবো আমরা। তার আগে আমি সালাউদ্দিনকে আরেকবার বলি, ওকে আমি থামিয়ে দিয়েছিলাম। সালাউদ্দিন, যদি তুমি তোমার কথাটা শেষ করতে চাও বা কোন একটা শেষ মন্তব্য আবার করতে চাও। না, থ্যাংক ইউ। আমার আর ওই মূল ইয়েটা কিন্তু শেষই হয়েছিল, কিন্তু সুযোগ যেহেতু পেয়েছি মাহবুব সাদিক ভাই, একটু আওয়াজটা একটু বাড়াতে হবে প্লিজ। তোমার কথা শোনা যাচ্ছে না, আওয়াজটা একটু বাড়াও। আচ্ছা, না এখন কি শোনা যাচ্ছে? যাচ্ছে। হ্যালো, হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, না, মাহবুব ভাইয়ের সঙ্গে মূল কথা শেষ হয়েছে, মানে উনি সুরটা ধরতে পেরেছেন কি বলতে চাইছি। কিন্তু একটা শুধু ইয়ে থাকবে, অনুরোধ থাকবে যে একেবারে খুব যদি অ্যাক্টিভলি নাও হয়,
প্যাসিভলি হলেও, পরোক্ষে হলেও উনি যারা এখন মানে সক্রিয় আছেন তাদেরকে যেন অন্তত ওই কথাগুলো আহ, তাদের সামনে তুলে ধরেন যে আসলে প্রয়োজনটা কি, মানে আহ, এখন অবস্থা এতই খারাপ যে সাহিত্যিকদের সমাজের সঙ্গে আরো ঘনিষ্ঠ হওয়ার জন্য আরো অনেক প্র্যাকটিক্যাল, এমনকি বিনিয়োগকারী বা চিত্র নির্মাতা তাদের সঙ্গে গাঁটছড়া বেঁধে যদি হয়, সেভাবে হলেও যেন তারা মানে অন্তত সমাজমুখী হন আর কি। মানে নইলে সব দিক দিয়েই অবস্থা খারাপ, এদিক দিয়ে সামান্য সচেষ্ট হলেও হয়তোবা অবস্থার মানে ভালো হওয়াটা শুরু হতে পারে। তো আমরা মাহবুব ভাই এবং যারা এই রকম অগ্রজ আছেন তাদেরকে মানে বিষয়টা একটু মনে রাখবার জন্য আবারও অনুরোধ জানাতে পারি। আচ্ছা, এই তো ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ। এই যে একদম শেষ মুহূর্তে কলকাতা থেকে আমাদের এক বন্ধু যুক্ত হয়েছেন, রাজীব চক্রবর্তী। তিনি বাংলাদেশের সাহিত্য বিষয়ে খুবই আগ্রহী। আমার মনে হয় রাজীব কিছু বলবে বা রাজীবের কাছ থেকে আমাদের কিছু শোনা দরকার। রাজীব, যদি অনুষ্ঠানটা শুনে থাকো তাহলে মাহবুব ভাইয়ের উদ্দেশ্যে যদি কিছু বলো। রাজীব চক্রবর্তী। হ্যাঁ, আলম ভাই, আমি প্রথম থেকে শুনছি, কিন্তু আমার এখানে ইন্টারনেটের ঝামেলার জন্য আমি ঢুকতে পারছি না কিছুতে। একদম শেষ মুহূর্তে ভাবলাম আজকে মনে হয় আর ঢোকা হলো না। সেই সময় দেখলাম যে যে মানে আমি সুযোগ পেলাম আর কি। আচ্ছা, তো শুনতে ভালো লাগছিল খুব। একটা কথাই বলা, যে এই যে পাঠকের অভাবের কথা বারবার বলা হচ্ছে, এর জন্য তো লেখকেরও কিছু দায় থাকে। সেই দায় লেখকও এড়াতে পারেন না। লেখক পাঠক তৈরি করেন, লেখককে পাঠকের জন্য নতুন নতুন ব্যঞ্জনা তৈরি করতে হয় শব্দে। শঙ্খ ঘোষ তার নিঃশব্দের তর্জনী একটি প্রবন্ধ আছে, চমৎকার প্রবন্ধ, শব্দের পবিত্র শিখা বলে। প্রবন্ধ এবং প্রবন্ধ গ্রন্থ আর কি। হ্যাঁ, নিঃশব্দের তর্জনী যে প্রবন্ধের গ্রন্থের মধ্যে একটি আছে, যে প্রবন্ধ আছে শব্দের পবিত্র শিখা। সেখানে বলছেন যে নতুন শব্দের সৃষ্টি নয়, শব্দের নতুন সৃষ্টি কবির অভিপ্রায়। যেটা সৈয়দ শামসুল হক বলেছিলেন যে শব্দের নতুন ব্যঞ্জনা তৈরি করা, নতুন শব্দ তো তৈরি করা যায় না। তো অবশ্যই এইসব কথাই তো বলেছি। হ্যাঁ হ্যাঁ, আমি জানি আপনি বলেছেন বলেই তো এই কথাগুলি বলার সাহস পেলাম। রাজীব, হ্যাঁ, শেষ করো, বলো। ঠিক আছে, ঠিক আছে। তো সেই আর কি, যে বলেন আপনি। লেখকের এই দায়টা থেকে যায়। আর তার সঙ্গে আলম ভাই একটু আগে রাষ্ট্রের দায়িত্বের কথা বলছিলেন। অধ্যাপক যারা সাহিত্য নিয়ে পঠন পাঠনের মধ্যে থাকেন, তাদের পক্ষে আসলে সাহিত্য চর্চা করা সম্ভব নয়। কারণ আমাদের যে কারিকুলাম, তাতে এমনভাবে তাদের রাষ্ট্রপৃষ্ঠে বাঁধা হয়, আমার কেমন জানি মনে হয়, আমিও বিশ্ববিদ্যালয়ে একসময় পড়াতে গিয়েছিলাম, আমার মনে হয়েছে যে অধ্যাপকরা ইউজিসির দ্বাররক্ষক। হ্যাঁ, এই কথাটা বললে হয়তো খুবই অপ্রিয় কথা হবে, শুনতে ভালো লাগবে না, কিন্তু আসলে অবস্থাটা সেরকমই। না না, আপনি কথাটা আরেকবার বলেন তো। অধ্যাপকরা ইউজিসির দ্বাররক্ষক। ইউজিসি ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের দ্বাররক্ষক। হ্যাঁ, দ্বাররক্ষক। কারণ আমার বন্ধু রাজীব চক্রবর্তী বিশ্বভারতীতে অধ্যাপনা করতে গিয়েছিল, কিন্তু বেশি দিন সেখানে তিষ্ঠতে পারেননি। মানে ফিরে এসে তার আদি পেশা যে ভাষাতত্ত্ব, ভাষাতাত্ত্বিক, ভাষা প্রযুক্তিবিদ, সেই পেশাতেই আবার ফিরে এসেছে। অধ্যাপনা তিনি করতে পারেননি বেশি দিন। হ্যাঁ, বলো রাজীব, তুমি শেষ করো। সেটি আর কি, যে মানে বছরে 7.5 লক্ষ শব্দ না লিখলে এবং সেটি প্রকাশ না করলে এবং সেটা অমুক 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 জার্নালে প্রকাশ না করলে তার কিছুতেই ইহজীবনে তার আর কোনো উন্নতি নেই। এটা যদি হয় তাহলে তা দিয়ে গবেষণা হয় না, তা দিয়ে পঠন পাঠন হয় না, তা দিয়ে নতুন পাঠক তৈরি করা যায় না, এবং ছাত্রদের যে উদ্বেজিত করা, তাদের যে নতুনভাবে অনুপ্রাণিত করা, সেটি সম্ভব হয় না। হ্যাঁ, এই দায়টা সকলেরই, মানে এইটা শুধু পাঠকের একার দোষ না। হ্যাঁ, আপনার সঙ্গে আমি একমত আর কি, আসলেও একমত। এই কারণে যে তবে তারা যেটা করতে পারেন সেইটি হচ্ছে যে নিজে শিক্ষিত হয়ে ছাত্রদের কিছু দিতেও পারেন তারা ইচ্ছে করলে। কিন্তু শিক্ষার যে মূল ব্যাপারটা সেটাই শিক্ষকের সঙ্গে কমই থাকে। ওইটা স্রেফ জীবিকা হয়ে দাঁড়ায় শেষ পর্যন্ত, স্রেফ জীবিকা আর কি। হ্যাঁ,
ঠিক আছে সেই। মাহবুব ভাই, আপনি আপনি যে হ্যাঁ। একটি কবিতা শোনাবেন বলেছিলেন আমাদের, আপাতত আমরা আপনার কাছে সেই কবিতাটা শুনি, তারপর আপনার একটা উপসংহার মন্তব্যের ভিতর দিয়ে আমরা অনুষ্ঠান ইতি টানবো। আচ্ছা, কবিতা। একটা কবিতা বরং শোনাই আর কি। হুম হুম। উম, তো তাৎক্ষণিকভাবে লেখা প্রায় বলা যায়। একটা ছবি দেখেছিলাম, একটা ছবি একেবারে, আপনি নিশ্চয়ই ধানের নাড়া চেনেন। হ্যাঁ। ধান কাটা হয়ে গেলে যেটুকু খেতে পড়ে থাকে সেটা হচ্ছে নাড়া। সেইটি দিয়ে ছাওয়া ছোট্ট একটা কুড়ে কুড়ে ঘর, তার সামনে বয়স্ক একটি নারী বসে আছে। ছবির ক্যাপশন ছিল যে মহিলার কোনো একটা নাম দেওয়া আর কি, যে সে দীর্ঘকাল পরে দেশে এইখানে ফিরে এসছে এবং এই কুড়ে ঘরেই সে থাকে আর কি, ঠেস দিয়ে বসে আছে সেখানে। আমি জানি না, আমার হঠাৎ এই এই ছবিটুকু দেখে আমার কোথায় কিছু একটা ঘটলো আর কি। কবিতাটা তাই নিয়ে লেখা আর কি। হুম। ধরা যায় একটা নাম মালতী। আমি যে কবিতাটা লিখেছি মাত্রাবৃত্ত ছন্দে আর কি, মালতী ফিরেছে যাযাবর মেয়ে। ওই ছবির ক্যাপশনে ওই যাযাবর শব্দটা ছিল আর কি। এখন সে ঘর বেঁধেছে, করে ঘরই ওইখানেই থাকে সে, গ্রামের পাশেই কোথাও একটা। ছোট কবিতাই, মালতী ফিরেছে, মালতী বসেছে উদম কুঁড়ের খোলা মুখ জুড়ে একা। জীবন বইছে জীবনের মতো ঘূর্ণাবর্তে, মালতী তাকিয়ে একা দূর দিগন্ত রেখা। মালতী ভেবেছে মালতীর মতো বড় বেশি ঝোল খাবে, দোলবে গাছে ও গাছে কিছুটা, হয়তোবা পেয়ে যাবে সোনালি সকালে প্রেমিকের দৃঢ় গলা। মালতী ভেবেছে মালতীর মতো ফুটবে নিজেও, ফোটাবে প্রাণের এবং প্রেমের উচ্ছল ফুল পাতা। সেই মতো প্রেম জীবনে এসেছে, মালতী তবু বারবার চড়া স্রোতে ভেসেছে, গিয়েছে ভেসে। মালতী শুয়েছে পাছা পেতে বহুবার, কখনো পৃথিবী রক্তে ভেসেছে, কখনো আবার মধুর আকাশ তলে মালতী দেখেছে সুমধুর রোদ, ভেজা শিশিরের হিরে জ্বলা বটপাতা। মধুর বাতাস দুলিয়েছে মালতীর সুমধুর ডালপালা। মালতী দুলেছে মালতীর মতো সুখে, কখনো মালতী ভাঙনের নদী তীরে, কখনো নিজেই ভেঙেছে নিজের সীমা। মালতী চিনেছে সব কানাকড়ি, হুড়োতাড়া করে নিরাশার বাসা ভেঙে বেরিয়ে পড়েছে জীবনের সোজা পথে। ঝুলেছে কোথাও, ঝুল খেয়ে গেছে কোথাও বা কিছু বেশি। আকাশ ছিঁড়েছে, বাতাস ছিঁড়েছে তার প্রাণ ফাটা চিৎকারে। এটুকুই কবিতা। বাহ, চমৎকার লাগলো, বিশেষ করে আপনার যে মাত্রাবৃত্তের ব্যবহার, ৬ মাত্রার ব্যবহারটা টানা, এবং মালতী মেয়েটির নামের সঙ্গে মালতী ফুল এবং গাছের যে একটা মানে সমান্তরাল বিন্যাস, সেটাও বেশ বেশ লাগলো। হ্যাঁ, খুবই খুবই ভালো লাগলো। তো অনেক ধন্যবাদ। আশা করি আচ্ছা, আমাদের thank you. শ্রোতারাও খুবই পছন্দ করবেন এই কবিতা। এবং আমি আগেই বলেছিলাম, তিনি সন্ধ্যার স্বভাব নেওয়া একজন কবি, আসলে স্বভাব সম্পন্ন কবি, সেটা এই কবিতাতেও খানিকটা ফুটে উঠেছে। একটা মিষ্টি একটা নিবেদনের একটা ভঙ্গি রয়েছে। তো মাহবুব ভাই, আজকে আমাদের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করব। তবে তার আগে আপনার কাছ থেকে একটা উপসংহার মন্তব্য পেতে চাইছি। আপনি শেষ করুন, আপনার মাধ্যমে শেষ হোক আপনার কথা দিয়ে। এক্স্যাক্টলি উপসংহার বলতে তেমন কোনো কথা বলবার নেই আর কি। এই যে আয়োজন আপনি
করেছেন 15 নম্বর এই আয়োজন, এটি আরো বহুদিন চলুক এই প্রার্থনা করি। কারণ যারা শুনবেন তারা অন্তত লেখকদের মুখ থেকে কিছুটা কথাবার্তা শুনবেন, যা লেখকদের অভিজ্ঞতার মধ্য থেকে হবে আর কি। আপনি চালিয়ে যান। আমি আপনার এই কাজটিকে খুবই আমার ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। আপনার দীর্ঘায়ু কামনা করছি। আর আপনার এই অনুষ্ঠানের খুবই দীর্ঘায়ু কামনা করছি আর কি। আর আপনারা যারা শুনছেন ধৈর্য ধরে আমার বিরক্তিকর কথাবার্তা শোনার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। জীবন আনন্দময় হোক, ভালো থাকেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাহবুব ভাই। আমি শেষ করব, তবে তার আগে একটি ঘোষণা দিয়ে যাই। আমাদের আগামী বৃহস্পতিবারের অতিথি হচ্ছেন আমাদের এই দেশের মরণশীলতার, প্রগতিশীলতার একজন একেবারেই অগ্রণী কর্মী, অগ্রণী প্রতীক মফিদুল হক, যিনি নিজে একজন লেখক, প্রকাশক, সংস্কৃতি কর্মী এবং বাংলাদেশের প্রগতিশীল আন্দোলনে একেবারে সামনের সারির একজন মানুষ। তো আমরা আগামী বৃহস্পতিবার মফিদুল হককে আমন্ত্রণ জানিয়েছি, তিনি সে আমন্ত্রণ গ্রহণ করেছেন। আশা করি আপনারাও যুক্ত হবেন। তার কাছ থেকে আমাদের দেশের, আমাদের রাজনীতির, আমাদের সাহিত্য আন্দোলনের একটি পর্বের বিশ্বস্ত কিছু বয়ান হয়তো আপনারা শুনতে পাবেন। তো ততদিন ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। আর যারা উপস্থিত ছিলেন তাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই।